আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? এখন থেকে আপনাদের ক্লাস 9টার সময় শুরু হবে, কারণ ক্লাসগুলো একটু লেংদি নিতে হবে। তো আজকে আমরা শতকরা 3 নাম্বার ক্লাস করব। আসলে প্রথম ক্লাসটা অনেক শর্ট হয়ে যাওয়ার কারণে শতকরা ক্লাসের সংখ্যা একটু বেড়ে যাবে। তো বেড়ে গেলেও সমস্যা নাই, যেহেতু আমরা কন্টিনিউয়াস শেখার মধ্যেই আছি। তো শতকরা টপিকের ক্লাসগুলো কেমন লাগতেছে এবং শতকরা টপিকটা কীরকম বুঝতেছেন? অন্য অন্য টপিকের সাথে কিন্তু এই টপিকের কম্পেয়ার করা যাবে না, কারণ এই টপিকের অঙ্কের সংখ্যা অনেক বেশি আর ভেরিয়েশন অনেক, পাশাপাশি পরীক্ষায় সবসময় 2-3টা প্রশ্ন আসে। তো যাই হোক, আপনারা হচ্ছে যে গত ক্লাসটা ভালো করে করছেন, 110 নম্বর পর্যন্ত অঙ্ক করছি। আমরা আজকে 3 নম্বর পদ্ধতি থেকে শুরু করব। 311 নম্বর পৃষ্ঠায় আমাদের বেসিক ম্যাথ বইয়ের 311 নম্বর পৃষ্ঠায় পদ্ধতি 3। যেইভাবে সিরিয়ালি করাচ্ছি এইভাবে সিরিয়ালি আগাবো, নাকি কিছু অঙ্ক স্কিপ করলেও সমস্যা নাই? আপনারা একটু জানাবেন। আমি কিছু অঙ্ক স্কিপ করতে চাচ্ছি, কারণ এক জাতীয় অঙ্ক অনেক দেওয়া আছে, আর প্রথম 2টা ক্লাসে আমরা আসলে বেসিকের জন্য অনেক বেশি গুরুত্ব দিতে যেয়ে ছোটোখাটো অনেক অঙ্ক করাই দিছি। তো অলরেডি ওই নিয়মগুলাই আর কি আমরা এখানে দেখব। কাউসার আহমেদ স্যারের টি শার্টটা চাপা হয়েছে, আসলে নেওয়ার সময় পরে নেই নাই, তো 2টা নিয়েছি, একটা ঠিক আছে আর একটা একটু চাপ হয়ে গেছে। তো কিছুদিন ইউজ করি, না হলে তো সমস্যা। আচ্ছা, ওকে। তাহলে আমরা সেই 3 নম্বর পদ্ধতি শুরু করব। 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে শতকরার হার বের করা। এই শতকরার হার বের করাটা আমরা বেসিক যে অঙ্কগুলো করছিলাম, ধরেন আছে যে 10 সংখ্যাটাই 50-এর কত পার্সেন্ট, এই যে পার্সেন্টেজ বের করা, এটা হচ্ছে সরাসরি সংখ্যা দিয়ে দেওয়া ছিল। এইটাকেই সংখ্যা দিয়ে না বলে বিভিন্নভাবে অঙ্ক বানাইতে পারে। কিরকম? যে একটা ক্লাসে 50 জন ছাত্রছাত্রী, তার মধ্যে 40 জন উপস্থিত। এখন বলতেছে অনুপস্থিতির শতকরা হার কত। এই জিনিসটা মানে যা 50 সংখ্যাটির কত শতকরা, কত অংশ 10 একই। তাহলে আমরা যা শুধু লিখবো যে 50-এর উপরে 10 গুণন 100 করলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ওই সংখ্যার সাথে যে আমরা অঙ্কগুলো করছি হুবহু একই নিয়মে, যা শুধু ধরতে পারতে হবে যে কোনটা নিচে বসবে আর কোনটা উপরে বসবে। কখনো ডাইরেক্ট বসবে, কখনো দেখেন এখানে যেমন 50 জন মধ্যে 40 জন যদি উপস্থিত হয়, তাহলে অনুপস্থিত হচ্ছে 10 জন, ঠিক আছে? তাহলে এই 10 জনটা উপরে বসাটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি আমরা এই টাইপের যে অঙ্কগুলো আছে, যেমন ধরেন যে 112 নম্বর অঙ্ক। 112 নম্বর অঙ্ক বলছে যে 480 জন পরীক্ষার্থীর মধ্যে 288 জন পাশ করলে শতকরা কতজন পাশ করলো। তাহলে পাশের সংখ্যা দেওয়া আছে, আবার পাশের হার বাড়ি করতে বলছে। অর্থাৎ সরাসরি নিচে 480 আর উপরে 288 দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে, ঠিক আছে? যখন যেটা দেওয়া থাকবে ওইটার বাই করতে বলবে তখন সরাসরি, আর যখন একটা দেওয়া থাকবে অন্যটা বাই করতে বলবে তখন আমরা একটু বিয়োগ করে ক্যালকুলেশন করব, ঠিক আছে? আচ্ছা, তো আসি 113 নম্বর অঙ্কটা দেখেন। হ্যাঁ, শান্তানি বলছেন স্যার কালো রঙের একটা পোশাক পরে ক্লাস নেবেন। আসলে কালো রঙের বা একটু ডিপ কালারের যে কোনো পোশাক পরলে এই সাদা হোয়াইট বোর্ডের সামনে ভালো দেখায়। এটা এক্সপেরিমেন্ট চালাবো ইনশাল্লাহ। কিন্তু আমি নিজে কালো মানুষ, তো দেখা যাচ্ছে যে কালো টি শার্ট পরলে বা কালো কোনো কাপড় পরলে, পাঞ্জাবি পরলে অন্ধকার যদি হয়ে যায় একেবারে পুরোটা, এই জন্য কালোটা পরি না। তো আসি 113 নম্বর বলছে যে কোনো ক্লাসের 40 জন ছাত্রের মধ্যে 24 জন ছাত্র পাশ করলো, ওই ক্লাসের শতকরা কতজন ফেল করলো। এই যে এই টাইপের প্রশ্নগুলো জাস্ট ধরতে পারলে অঙ্ক মুখে মুখে বলা যাবে। 40 জনের মধ্যে 14 জন পাশ করছে, তাহলে ফেল করছে কতজন? 16 জন। এখানে একটা জাস্ট ট্রিক্স দেখা দিই। সেই ট্রিক্সটা হচ্ছে এইরকম, দেখেন এই অঙ্কগুলো 2 ভাবে করা যায়, 2টাই সহজ, জাস্ট আমরা একটু আইডিয়াটা মাথায় নিই, ঠিক আছে? যে 24 জন পাশ করছে, তাই না? তাহলে আমরা যদি এই যে পাশের পার্সেন্টেজ বাইর করি, তাহলে 40-এর উপরে 24 গুণন 100, 0 কাটা 4 6 24 সমান সমান 60%। এটা হচ্ছে পাশের পার্সেন্টেজ, কিন্তু আমাদেরকে তো বলছে ফেলের পার্সেন্টেজ বাইর করতে। এই জন্য এই টোটাল 100% থেকে 60% বাদ দিলে 40%, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার।
মানে আমরা এখানে যেটা দেখলাম যে প্রশ্নে সংখ্যা দেওয়া আছে পাশের, কিন্তু পার্সেন্টেজ বাইর করতে বলছে ফেলের। এই কারণে আমরা যেটা করব যে এই যে পাশের যে পার্সেন্টেজ দেওয়া আছে এই পাশের পার্সেন্টেজটাকে সরাসরি আগে বাইর করব, করে আমরা তো জানি যে পাশ ফেল মিলে টোটাল 100%, তাহলে এই টোটাল 100% থেকে যদি পাশের পার্সেন্টেজ বাদ দিয়ে দেই তাহলে ফেলের পার্সেন্টেজ বাইর হবে। এটা একটা স্টাইল। আরেকটা স্টাইল হচ্ছে কি যে আগে ফেল করা স্টুডেন্ট কতজন সেটা বাইর করে নিব। টোটাল 40 জনের মধ্যে 24 জন যদি পাস করে তাহলে ফেল করছে 16 জন, তাহলে এই 16 জনের তাহলে ফেলের পার্সেন্টেজ 40-এর উপরে 16 গুণন 100, তাহলে দেখেন 4 চোখ 16, 4 10 40%। এখানে যখন আমরা আগে বিয়োগ করে নিব তখন যে পার্সেন্টেজ বাইর হবে সেটাই আনসার। তাহলে কখন কোনটা করব? যখন যেটা সহজ মনে হবে তখন সেটা করব। কিরকম দেখেন, ধরেন আমি বললাম 280 জনের মধ্যে 262 জন পাস করছে, তাহলে ফেলের হার কত? এর একটা স্মার্ট টেকনিক বলি, সরি 252 জন। এই 252 280 সংখ্যাটা কিন্তু একটু বড় বড় হওয়ার কারণে আপনার কাটাকাটিতে সমস্যা, কিন্তু আপনি যদি 280 থেকে 252 বাদ দিয়ে 28 বার করেন তাহলে দেখেন আপনারা লেখালেখি করা লাগবে না। 280 জনের মধ্যে 28 জন ফেল মানে 10 ভাগের 1 ভাগ বা 10%। তো এই জন্য দেখেন যে যখন আপনি যত বেশি বিকল্প নিয়ম শিখবেন আপনার স্পিড কিন্তু তত বাড়বে, কারণ আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারলে অঙ্কের অবস্থা অনুযায়ী সংখ্যার দেখে আপনি ভেরিয়েশন নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, ওকে। অ্যাডভান্স কোর্সের ক্লাসের ডিউরেশন 3 ঘন্টাও আছে। ঠিক আছে, অ্যাডভান্স কোর্সের ডিউরেশনটা একটু বেশি, বেসিকের কোর্সের ডিউরেশন একটু কম, কারণ আপনারা সব পাশে বেসিক আছেন তো এই জন্য। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা যেহেতু ক্লিয়ার, তাহলে আমরা পরের অঙ্কগুলোতে দেখতে পারি। এগুলো অঙ্ক আপনারা বিভিন্ন সময় বিভিন্নখানে মডেল টেস্টে পরীক্ষা দিবেন বা ছোটখাটো অনেক পরীক্ষা দিবেন, হুবহু কমন আসে। যেমন 114 নম্বর প্রশ্নটা দেখেন, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? একই অঙ্ক। এই রকমের অঙ্ক আরো যেগুলো পরীক্ষায় আসে। 117 নম্বর অঙ্কটা দেখেন। 117 নম্বর বলছে যে যদি 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটির সদস্যদের মধ্যে 9 জন মহিলা হয় তাহলে সদস্যদের কত ভাগ পুরুষ? তাহলে দেখেন এখানে 12 জন টোটাল, তার মধ্যে 9 জন মহিলা, তাহলে পুরুষ কতজন? 3 জন। 12 জনের মধ্যে 3 জন মানে কি? 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ মানে 25%। প্রথমের আইডিয়াগুলো কিন্তু ভুলে যাওয়া যাবে না। ঠিক আছে? এবং আমি বারবার বলছি না যে যখন আমি আইডিয়াগুলো পড়াচ্ছিলাম তখন কিন্তু বলছি যে এগুলো আমরা পরবর্তীতে ইউজ করব। ঠিক আছে? ওকে, তাহলে আসি 118 নম্বর অঙ্কটা দেখেন। 118 নম্বর বলতেছে যে একটা স্কুলে মোট 500 জন শিক্ষার্থীর মধ্যে 20% ছাত্রী। 520% দেখে আপনার মুখে মুখে আসতে পারে, আসতে হবে মাথায়। 20% মানে 5 ভাগের 1 ভাগ মানে 100 জন ছাত্রী মানে 400 জন ছাত্র। এই যে দেখেন অঙ্ক রিডিং পড়ার সাথে সাথে এই জিনিসগুলো মাথায় খেলতে হবে। আপনারা দেখবেন যে যারা দাবা খেলে বা ক্যারাম বোর্ড খেলে বা লুডো খেলে, ঠিক আছে, এইরকম খেলাগুলোতে তারাই বেশি জিতে যারা আসলে 2-3 চাল পরে কি হবে, কোন গুটিটা যে কোন গুটিটাকে টাচ করলে তারপরের গুটি কোথায় যে কোন পাশে ঘুরে আসে পকেট পড়বে। দাবার খেলা তো দেখা যাচ্ছে এই চাল আমি দিব, তারপরে এই পাশে অ্যাটাক করবো, ও ওই পাশ থেকে অ্যাটাক করবে, তারপরের অ্যাটাকের পরের অ্যাটাকটা কি হবে সেটা যে জানতে পারবে সে কিন্তু জিতবে। তো অঙ্কের ক্ষেত্রে এইরকম যে ধরেন আছে যে এই অঙ্কটা রিডিং পড়ার সাথে সাথে আপনার মাথায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খেলা শুরু হয়ে গেছে যে এইবার এটা এরকম চাইলে এরকম হবে, এটা এরকম চাইলে এরকম হবে। যখন আপনার মাথায় এই ছোট বিষয়গুলো খুব ফাস্ট খেলবে তখন সামগ্রিকভাবে বড় বড় অঙ্কগুলোও কিন্তু আপনি দ্রুত করতে পারবেন। তো এই জিনিসগুলো কখন খেলবে? যখন আপনি এই ছোট ছোট আমি যে ট্রিক্সগুলো দেখাই দিতেছি, বিকল্প চিন্তাগুলা, এগুলো নিয়ে যখন আপনি মানে কাজ করবেন। কোনো এক বুধবারে 40 জন ছাত্র অনুপস্থিত ছিল, ওই দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল? তাহলে এখানে 500 জনের মধ্যে 40 জন 20 জন ছাত্রী, 20% ছাত্রী, তাহলে অটোমেটিক্যালি 80% হচ্ছে ছাত্র। 80% ছাত্র মানে 400 জন ছাত্র। কোনো এক বুধবারে, এই বুধবারটা এখানে কোনো ফ্যাক্ট না, কারণ বুধবার সংখ্যাটা মানে নামটা পার্সেন্টেজের উপর কোনো ইফেক্ট ফেলতে পারে না। ওখানে বুধবার না যদি বৃহস্পতিবার দিত অথবা বুধবার বৃহস্পতিবার কোনোটাই না দিত কোনো সমস্যা নাই। তার মানে অঙ্কের মধ্যে কোনো অপ্রয়োজনীয় শব্দ আসলে এটা মানসিক দক্ষতার প্রশ্ন না, এই কারণে আপনার এগুলো নিয়ে ভাবার প্রয়োজন নাই। 40 জন ছাত্র অনুপস্থিত ছিল, তাহলে
500 এর 80% মানে 400। আর এটা তো মুখে মুখে বাড়ি করার সিস্টেম আপনাদের বলছি আমি, ঠিক আছে? তাহলে কেন ছাত্র বাড়ি করলাম? কারণ 40 জন ছাত্র অনুপস্থিত। তাহলে এই 40 জন যদি অনুপস্থিত থাকে তাহলে 360 জন হচ্ছে উপস্থিত। এখন আসি, ওই দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল? তাহলে ছাত্রদের মধ্যে শতকরা কতজন? এই 400 জনের মধ্যে যদি 360 জন হয় তাহলে 100 জনের মধ্যে হবে 90%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 90%। তো এখন দেখেন যে এই যে 90% জিনিসটা আমরা এইভাবে করলাম না, এটা হচ্ছে আসলে দেখানোর জন্য লিখলাম। আসলে তো একটু মুখোমুখি চিন্তা করি। 20% মানে 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ বাদ। 500 এর 5 ভাগের 1 ভাগ মানে 100 যদি বাদ দেওয়া যায় আর থাকে 400। 400-তে 40 জন অনুপস্থিত। 400-তে 40 মানে 10 ভাগের 1 ভাগ, মানে 10% অনুপস্থিত। তাহলে অটোমেটিক্যালি 90% উপস্থিত। এই যে বিষয়গুলা, এগুলো কোথা থেকে আসতেছে বলেন তো? এই যে শুরু থেকে আসতেছে। এই জন্য শুরুর ক্লাসগুলোর সাথে সমন্বয় করবেন। আর যারা নতুন জয়েন করতেছেন তারা এই শতকরা টপিকের প্রথম থেকেই এই টপিক কোর্সটা শুরু করবেন। ওকে, ধরতে পারতেছেন কথাগুলো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? তাহলে 119, 120 এগুলা কিন্তু একই রকমের অঙ্ক। 120 নম্বরের অঙ্কটা একটু জাস্ট আলোচনা করি। 120 নম্বরটা দেখেন, আমি বলার সাথে সাথে কিন্তু আপনাদের স্ক্রিনে প্রশ্নগুলো উঠতেছে, এই প্রশ্নগুলো দেখে বলতেছি। বাজার থেকে 250টি আম কিনে আনার পর তার মধ্যে 15টি আম পচা পাওয়া গেল, শতকরা কতটি আম ভালো ছিল? ঠিক আছে, আচ্ছা। তাহলে 250-এর মধ্যে 15টি যদি পচা পাওয়া যায় তাহলে কতটা ভালো ছিল? এখন দেখেন আপনি এখানে কি করবেন। 250-এর একটু মাথা খাটান, হ্যাঁ। 250-এর 15%, এটাকে পার্সেন্টেজ বানানো সহজ নাকি 250-এর উপরে 235 এটা পার্সেন্টেজ বানানো সহজ? অবশ্যই এটা সহজ। তাহলে এটা যেহেতু সহজ, যদি ডাইরেক্ট এটা চাই তাহলে ডাইরেক্ট এটা বাইর করবো অ্যান্সার। আর যদি ঘুরায় এটাও চাই তারপরে এটা আগে বাইর করবো, তারপরে 100% থেকে বিয়োগ করবো। তাহলে এই জিনিসটা কখন পারবেন? যখন ওই প্রথম অঙ্কটা 2 ভাবে করে দিলাম, 2 ভাবে চিন্তা করতে পারবেন। এই যে অল্টারনেটিভ চিন্তা করতে না পারলে আপনার ম্যাথের স্পিড কিন্তু বাড়বে না। কোনো ট্যাবলেট নাই বা কোনো এমন, মানে দেখা যাচ্ছে অনেকে ভালো ম্যাথ পারে, তার কাছে সবাই করে ভাই কিছু টিপস দেন, কিছু টিপস দেন। বা আমি যে কোনোখানে গেলে দেখা যাচ্ছে অল্প সময়ের জন্য একজন দেখা হয়েছে, আজকে একজন দেখা যাচ্ছে যে মিরপুরের ওদিক থেকে অনেক দূর থেকে আমার সাথে জাস্ট দেখা করতে আসছে। আমি ফোনে বলেন না, দেখা করবে, দেখা করে হচ্ছে কি বলবে যে কি করবো, বাংলাদেশ ব্যাংকের রেডি পরীক্ষা সামনে দিবে। আমি এই শর্ট টাইমে কি পরামর্শ দিব? শর্ট টাইমে কোনো পরামর্শ দিয়ে কাজ হবে না। আপনাকে ধাপে ধাপে শিখতে হবে। হ্যাঁ, পরীক্ষার আগে কোনগুলো রিভিশন দিবেন, কোন ফ্যাকাল্টি কিরকম পছন্দ করে বা কিছু বিষয়ে কথা বলা যায়, কিন্তু আলটিমেটলি তো আপনাকে বেসিক থেকে শিখতে হবে। আর বারবার যে সবাই বেসিক বেসিক বলে, বেসিক মানে কি ক্লাস 5-এর বই বাড়ি করে মুখস্থ করা বা ক্লাস 5-এর সব অঙ্ক করলে বেসিক হবে? ক্লাস 5-এ এইরকম কোনো টেকনিক ওইভাবে দেওয়া নাই, ঠিক আছে? আচ্ছা, আমরা যে টেকনিকগুলোর কথা বলতেছি এই টেকনিকগুলো নিয়ে অবশ্যই গুরুত্ব দিবেন। তাহলে আসি এখানে 100-তে কাটাকাটি করলে হচ্ছে 5 5 25, 3 5 15, 5 2 10, 3 2 6%। তাহলে 6% কি অ্যান্সার? না, এখানে বলছে কি যে কত পার্সেন্ট, এটা 15টা পচে গেছে, তাহলে 6% পচে গেছে। তাহলে ভালো আছে কত পার্সেন্ট? ভালো আছে অবশ্যই 94%। আমার ক্লাস করার সময় কিন্তু মুখের সাথে সমন্বয় করবেন, ঠিক আছে? ওকে, আর বই নিয়ে বসবেন তাহলে কিন্তু সুবিধা হবে। নেক্সটে আসি শতকরা বা পার্সেন্টেজ থেকে হিসাব। তাহলে এতক্ষণ থেকে যে অঙ্কগুলো করলাম এগুলোতে আমরা পার্সেন্টেজ উত্তর বাড়ি করলাম। এখন আসি প্রশ্নের মধ্যে যদি পার্সেন্টেজ কথা দেওয়া থাকে, তাহলে দেখেন আমরা যে অ্যান্সারগুলো বাড়ি করলাম এই অ্যান্সারগুলোতে কিন্তু এই যে পার্সেন্টেজ কথাটা ছিল, কিন্তু প্রশ্নের মধ্যে যদি পার্সেন্টেজ কথাটা থাকে কিরকম? 121 নম্বর অঙ্ক দেখেন। 121 নম্বরে এখানে 4 নম্বরের ক সুন্দরভাবে ভাগ করে দেওয়া আছে যে যার পার্সেন্টেজ দেওয়া থাকবে তারই মান বের করা। যেমন এক ব্যক্তি তার মাসিক বেতনের শতকরা 10% অংশ মহার্ঘ ভাতা পান। তার মাসিক বেতন 4200 টাকা হলে মহার্ঘ ভাতা কত টাকা? 4200 এর 10% মানে 420 টাকা। এখানে নতুন কিছু নাই। আসি 124 নম্বর অঙ্ক। আমি কিন্তু মাঝখানে অনেকগুলো অঙ্ক স্কিপ করতেছি, এগুলো আপনারা পারবেন এটা মনে করি, আপনারা নিজে থেকে চেষ্টা করবেন। 124 নম্বর বলতেছে কি 350 টাকার দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে? এটা কিন্তু 36তম বিসিএস এর পিলি পরীক্ষা আসছে। দেখেন তো খুব কি কঠিন প্রশ্নগুলো আসে না? আমরা তো অনেকভাবে চিন্তা করা শিখতেছি, তাই না? দেখেন তাহলে 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে? তাহলে এখানে এই অঙ্কটা 2-3 ভাবে করা যায়।
কেন 2-3 ভাবে আমি করাই দিতেছি ইনিশিয়াল পর্যায়ে, কারণ আপনার চিন্তা শক্তিটা কাজে লাগবে। সেটা হচ্ছে যে 4 টাকা হার বলছে না, 4 টাকা হার মানে কি প্রতি 100-তে 4 টাকা, তাহলে 350-এর 4% সমান কত? এই জিনিসটা আমি এখানে একটা টেকনিক দেখাই দিই, যেটা শতকরা থেকে লাভ ক্ষতি সুদ করা সবখানে কাজে লাগবে। যে কোনো সময় পার্সেন্টেজ মানে কি প্রতি 100-তে 4। গ্রামের মানুষ দেখবেন 350-এর 4% বাড়ি করতে বলবেন, ওই কিন্তু ডাইরেক্ট 350-এর 4% লেখালেখি কাটাকাটি করবে না। কিভাবে করবে? 100-তে 4, তাহলে 200-তে 8, 300-তে 12, আর 50 টাকার জন্য 2 টাকা, তাহলে 12 আর 2 14 টাকা। এইটা হচ্ছে কিন্তু একেবারে মানে যুগ যুগ ধরে মানুষ এইভাবে হিসাব করে আসছে, ঠিক আছে? তাহলে ওই জিনিসটা আর কি চিন্তা করবেন, তাহলে দেখবেন মুখে মুখে হবে। তাহলে হচ্ছে এখানে 14 টাকা। কিভাবে 14 টাকা হলো? কাটাকাটি লেখালেখি ছাড়াই, কিন্তু প্রতি 100-তে 4 টাকা হলে 300 টাকা হবে 12 টাকা, আর 50 টাকার জন্য 2 টাকা মিলে 14 টাকা। এটা হচ্ছে 1 কেজি মিষ্টির ভ্যাট। মিষ্টি কিনছে কয় কেজি? 3 কেজি, তাহলে 3-14 42 টাকা। এটা একটা স্টাইল। তার মানে আমরা আগে 1 কেজির ভ্যাট বাইর করে তারপরে ক্যালকুলেশন করলাম। আবার এরকমও করতে পারি যে 350 টাকা আছে না, আগে আমরা সবগুলা মিষ্টি মিলে কত টাকা এটা বাইর করলাম। এই সবগুলা মিষ্টি মিলে হচ্ছে 1050 টাকা। এখন এর 4% বাইর করব। এখন 1050-এর 4% মানে কত? 1000-এর 4% হচ্ছে 40 টাকা, আর এই 50 টাকার জন্য 2 টাকা মিলে হচ্ছে 42 টাকা। তাহলে যে পাশেই যান চিন্তা করতে পারলে স্পিড অঙ্ক হবে, ঠিক আছে? এগুলো পরে কাজে লাগবে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে ডাইরেক্ট একটা সংখ্যার পার্সেন্টেজ বাড়ি করা কঠিন হয়ে যাচ্ছে, বড় করে নিলে সহজ হয়ে যাচ্ছে, এরকম অঙ্ক আছে পরবর্তীতে। এই জন্য 2টা দেখাই দিলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, মহার্ঘ ভাতা কি? মহার্ঘ ভাতা বুঝেন না? আচ্ছা, ওকে, নেক্সটে আসি। তাহলে এরকম অঙ্ক আরো আছে, আপনারা দেখেন, এটা কিন্তু পরীক্ষায় আসছে। তো আমি আপনাদের একটা অঙ্ক করতে দিই, 126 নম্বর অঙ্ক করেন, দ্রুত করেন তো, এইভাবে মুখে মুখে শুধু করে অ্যান্সার বলবেন। খাতা কলম যাদের নাই সমস্যা নাই। 126 নম্বর অঙ্কটা দেখেন। 126 নম্বর অঙ্ক বলতেছে যে নাবিল মিষ্টি দোকান থেকে প্রতি কেজি 250 টাকা দরে 2 কেজি সন্দেশ ক্রয় করলো। ভ্যাটের আর 4 টাকা হলে সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দেবে? ভাষা কিন্তু বুঝতে হবে। এইখানে শুধু ভ্যাট বাইর করতে বলছে, আর এখানে দোকানিকে কত টাকা দিবে এটা বাইর করতে হবে। তাহলে ওইখানে আবার ভ্যাট বাইর করে রাখবেন। আমি যদি অপশনের মধ্যে ভ্যাটের একটা অপশন দিয়ে দেই, দেখা অনেকে ওটা অ্যান্সার দিবেন, কিন্তু আসলে হবে না, কারণ ওইখানে তো দোকানদারকে টোটাল কত টাকা দিবে সেটা বাইর করতে বলছে। তাহলে ভ্যাটের টাকাটা সহ মিষ্টির দাম সহ দিতে হবে। তাহলে 126 নম্বরের অ্যান্সার কত? মুখোমুখি 2 কেজির দাম হচ্ছে 250 টাকা করে, 500 টাকা। 4% মানে হচ্ছে 500-এর 4% মানে 20 টাকা, ভ্যাট 20 টাকা, আর মিষ্টির দাম 500 টাকা, 520 টাকা। এই যে এইভাবে বিষয়গুলো চিন্তা করার চেষ্টা করবেন, খুব মজা লাগবে। 125 নম্বর অঙ্কটা একজন করে দিতে বলছেন, তার নাম হচ্ছে রোজিনা আক্তার। 125 নম্বরটা দেখাতো। 125 নম্বর হচ্ছে মিষ্টি বিক্রয়ের উপর মূল্য সংযোজন কর 15%। একজন মিষ্টি বিক্রেতা ভ্যাট সহ 4600 টাকার মিষ্টি বিক্রি করলে তার ভ্যাটের পরিমাণ কত? এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় দেখা দিব আপনাদের, কাজে লাগবে। হ্যাঁ, এই তো সবাই সুন্দর অ্যান্সার দিয়েছে। মিঠুন চক্রবর্তী, এনামুল হক, সাদিকুল আলম, মাইমুনা রহমান, দোলন শিকদার, নীল নীল, সবাই অ্যান্সার দিয়েছেন, কারণ এটা সোজা প্রশ্ন। আসি কঠিন প্রশ্ন আস্তে আস্তে আসতেছি। তাহলে 125 নম্বর অঙ্কে 15% হচ্ছে ভ্যাটের হার, 4600 টাকা হচ্ছে মিষ্টি বিক্রি করে, তাহলে ভ্যাটের পরিমাণ কত টাকা? তার মানে ভ্যাটের পরিমাণ কত টাকা? দেখেন, 43 ভাগের মান 4600, 3 ভাগের মান এটা, তাহলে 2 গুণ, এটাও 3-এর 2 গুণ হচ্ছে 6, আর 600। এই এতটুকু লিখে অ্যান্সার বাড়ি করা সম্ভব। এইটার জন্য পার্সেন্টেজটার উপর ভালো দখল থাকতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আমরা সুদ কষা অধ্যায়ে দেখবো, এরকম অঙ্ক আছে। এই যে 15% ভ্যাট মানে কি? 15% ভ্যাট মানে হচ্ছে 15/100 কাটাকাটি করলে হচ্ছে 20 ভাগের 3 ভাগ। 20 টাকার যদি আপনি মিষ্টি কিনেন 3 টাকা ভ্যাট দিতে হবে। তাহলে টোটাল 20 ভাগ আর 3 ভাগ মিলে 23 ভাগ। এই 23 ভাগ সমান সমান 46 হলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 23-এর ডাবল হচ্ছে 46, আর এই 2টা শূন্য আমরা ক্যারি করব সবখানে, ঠিক আছে? তাহলে মনে করবো সবখানে 2টা শূন্য এক্সট্রা বসবে। তাহলে 23 ভাগের মান যদি 46 হয়, তাহলে ভ্যাট কত এখানে, আর আসল কত? 20 টাকা হচ্ছে আসল মিষ্টির দাম, আর 3 টাকা হচ্ছে ভ্যাট। তাহলে 3 ভাগ হচ্ছে ভ্যাট, তাহলে এই 3 ভাগ ভ্যাট হচ্ছে 3 × 2 = 6, আর এই 2টা শূন্য এখানে। আচ্ছা, এটা হচ্ছে শর্টকাট। এখন অনেকে মনে করতে পারেন যে বিস্তারিত দেন, বিস্তারিত কিছু নাই এখানে। 115% এর ভ্যালু 4600, আর 1% এর ভ্যালু এইটা, আর
এখানে যেহেতু শুধু ভ্যাটের পরিমাণ বাইর করতে বলছে, তার মানে শুধু 15% মান বাইর করতে হবে। শুধু 15% মান হচ্ছে উপরে 15, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে ক্যালকুলেশন করলে বাকিটা হয়ে যাবে। স্ক্রিন ম্যাপ দাও নাই? কত নম্বর ম্যাথ দিতে বলছে? 125 নম্বর। মামা একটু ছুটিতে আছে তো, নতুন অপারেটর কাজ করতেছে, এবার ঠুস হলো, এতক্ষণ পরে ম্যাথ নাই, এই অবস্থা। হ্যাঁ, আসতেছে, সমস্যা কি? সমাধান করো, এতক্ষণে তো সমাধান হয়ে যাওয়ার কথা। যে কোনো কিছু মিস্টেক হইতেই পারে, মিস্টেক হলে কি করতে হবে? এই ধরো যে এইখানে 125, হ্যাঁ, ওখানে না আসলে কি করতে হবে? এই যে এখানে 170 ইনপুট দেওয়া আছে, এটাও বুঝবে না, তাহলে তা কেন হবে? সবগুলো সমান নয়, হ্যাঁ, ব্যাস, ওকে। হ্যাঁ, নতুন অপারেটর তো, মামা না থাকার কারণে একটু সমস্যা। তো যাই হোক, দেখেন এখন, হ্যাঁ, আচ্ছা, তো এই 125 নম্বর অঙ্কটা আবার দেখেন, মিস্টেক হলে এভাবে সমাধান করতে হবে, ঠিক আছে। অনেক বেশি প্রশ্ন হয়ে গেছে তো এই অধ্যায়ের, এই জন্য সিরিয়ালে একটু মানে আমাদের সফটওয়্যার ইনপুট নিতেছে না সরাসরি, এই জন্য ঘুরায় উল্টা পিছন থেকে দিতে হচ্ছে ইনপুট। তাহলে 15% হচ্ছে ভ্যাট, আর 4600 টাকা হচ্ছে মিষ্টি বিক্রি করলো। ভ্যাট সহ মিষ্টির দাম হচ্ছে 4600 টাকা। তাহলে এই যে 4600 টাকার মধ্যে কি কি আছে? 4600 টাকার মধ্যে মিষ্টির দাম আছে, আবার ভ্যাটও আছে। এই জন্য আমরা এই 115% ইকুয়াল টু 4600, 1% ভ্যালু আর 15%। কেন 15%? শুধু 15% ভ্যাট, ঠিক আছে। আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার। তাহলে এইরকম আরো অঙ্ক আছে, পরের অঙ্কগুলো দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, 129 নম্বরটা দেখেন। শর্টকাটটা আরেকবার, শর্টকাটটার জন্য ওই যে পার্সেন্টেজের সাথে ফ্র্যাকশনের রিলেশনটা বুঝতে হবে। 15% মানে কি? 5% মানে কি বলেন? 5% বা 10% মানে কি? 10% মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ। তাহলে 5% মানে কি হবে? আরো কম, তাহলে 20 ভাগের 1 ভাগ। 5% মানে যদি 20 ভাগের 1 ভাগ হয়, তাহলে 15%, 10% মানে 20 ভাগের 2 ভাগ, তাহলে 15% মানে 20 ভাগের 3 ভাগ। এই যে 20 ভাগের 3 ভাগ, এই যে 15% সমান সমান 15 কাটাকাটি করে 20 ভাগের 3 ভাগ। এই 20 ভাগের 3 ভাগ মানে কি? 20 টাকায় কিনলে 3 টাকা ভ্যাট, তাহলে টোটাল হচ্ছে 23 ভাগের ভ্যালু হচ্ছে 46। 23 ভাগে যদি 46 হয়, তাহলে 3 ভাগে হবে 600। এই কাজটা এইভাবে করলে হবে কি? ওইভাবে করলে আপনি কখনো মুখে মুখে করতে পারবেন না, ওইটা আপনাকে অবশ্যই কাটাকাটি করতে হবে। আর এইভাবে করলে কি হবে জানেন? এইভাবে করলে, এইভাবে যদি আপনি চিন্তা করতে পারেন, আমি জাস্ট আপনার চিন্তাটাকে তো দেখাইতে হবে, তাই না? কিন্তু আপনি যদি এইভাবে চিন্তা করতে পারেন, তাহলে যেটা সুবিধা হবে, এই যে এইভাবে লেখালেখি খাতা কলম ছাড়াই মুখে মুখে এইভাবে দেখবেন 15% মানে 20 ভাগের 3 ভাগ, 23 ইকুয়াল টু 46, তাহলে 3 ইকুয়াল টু 6, 2টা শূন্য বোনাস, 600 টাকা আনসার। এই যে ফিলটা, এটা কিন্তু এই যে ফ্র্যাকশনের সাথে যখন কম্পেয়ার করবেন তখন আসবে। হয়তো এখন আপনার ডাইরেক্ট আসতেছে না, কিছুদিন চর্চা করেন, আসবে। 127 নম্বরটা একজন করতে বলছেন, 27 নম্বরটা দাও। 27 নম্বর বলছে যে তমা শাড়ির দোকানে গিয়ে 1200 টাকায় একটা সিল্কের শাড়ি এবং 1800 টাকা দিয়ে একটি 3 পিস ক্রয় করলো। ভ্যাটেরা 60 টাকা হলে সে দোকানিকে কত টাকা দিবে? এই অঙ্ক তো অলরেডি করা হয়ে গেছে আগের অঙ্কের সাথে। 1200 আর 1800, 3000, 4% মানে হচ্ছে 3000-এর 4 3000-এর সাথে 4% মানে কি? 30 গুণন 4, 120 টাকা, 3120 টাকা। এটা কঠিন কিছু ছিল না, আর সমাধানও করে দেওয়া আছে। আসি নেক্সট, আসি 129 নম্বর অঙ্ক। 129 নম্বর হচ্ছে, আচ্ছা এখানে অনেকে দেখা যাচ্ছে যে আমি এইভাবে টেকনিক্যাল বিষয়গুলো বললে অনেকে খুশি হন, অনেকে আবার বিরক্ত হন। আমরা কিন্তু নর্মাল নিয়মে করতেছি, আর এইভাবে আমি বলতেছি যে বিষয়গুলো, এটা তো আমি বুঝে একটা পর্যায়ে আনে তারপরে আপনাকে ধরাই দিতেছি। আর কেউ যে আজকে হঠাৎ করে প্রথম ক্লাস করে এই অঙ্কটা দেখে, এইভাবে আমার বলা শুনে, তাহলে বলবে কি যে ক্লাস করাচ্ছে না, গল্প করতেছে, সাধারণ জ্ঞানের মতো মানে শুধু লেকচার দিতেছি। বিষয়টা তো এরকম না, আমরা একটা পর্যায়ে আলোচনাটাকে নিয়ে এসে তারপরে এইভাবে বলতেছি। যারা শুরু থেকে ক্লাস করবেন তারা ভালোভাবে বুঝবেন। ওকে, নেক্সট আসি, তারপরে অঙ্ক। না আমি নাম্বার বলবো তারপরে। হ্যাঁ, 129 নম্বর অঙ্ক দেখেন। বলছে কোন স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1800 জন, কিছুদিন পরে 4% ছাত্র চলে গেল আর 5% নতুন ছাত্রী ভর্তি হলো। এর ফলে ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেল। বর্তমানে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা
কত, ঠিক আছে। যে এখানে একটা জিনিস দেখেন, ছাত্রছাত্রী যাতায়াত করতেছে অনেক কম বেশি, ঠিক আছে, কিন্তু মোটের উপর বলছে না যে মোটের উপর 2% বাড়লো। তার মানে দেখেন যে এইখানে 1800 জন আছে, এটা হচ্ছে টোটাল ছাত্রছাত্রী মিলে। এখন ধরেন আছে কিছু ছাত্র চলে গেল, আবার কিছু ছাত্র আসি অ্যাড হলো, ঠিক আছে, হয়ে মোটের উপর 2% বাড়লো। এই মোটের উপর 2% বাড়া, এই কথাটা মানে হচ্ছে যে এই 1800 জন যে আছে, এই 1800 জন তো থাকবে, এদের 2% বাড়া। তাহলে এই কয় পার্সেন্ট গেল আর কয় পার্সেন্ট আসলো, এইটার স্পেসিফিক হিসাবে দরকার নাই। কারণ যখন 2% বেড়ে গেছে বলছে, ওইখানে কিন্তু বলে নাই যে শুধু ছাত্র বাড়ছে বা শুধু ছাত্রী বাড়ছে, ওইখানে বলছে মোটের উপর ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেছে, মানে এই 1800 জনের 2%। তাহলে 1800 এর 2% আর 18 দুগুণা 36, ঠিক আছে, এই 100 এর জন্য 2টা শূন্য কাটা, 36 জন বাড়বে। 36 জন বাড়লে 1800 প্লাস 36 সমান সমান 1836। তো দেখেন তো, এই যে সিজিডিএফ এর অডিটরের পরীক্ষায় আইবিএ পরীক্ষা নিচ্ছে, এটা প্রশ্ন দিয়েছে, দিয়ে আপনাকে একটা জাস্ট ধোকায় ফেলে দেওয়ার চেষ্টা করছে না, কিন্তু ধরলে সমস্যা হবে না, ঠিক আছে। ওকে, নেক্সটে আসি 130 নম্বর অঙ্ক। এই কে যেন বললেন 128 নম্বর অঙ্ক করতে। আরে ভাই, 128 নম্বর অঙ্ক করতে বলাটা তো মানে 128 নম্বর অঙ্ক করতে এত সোজা যে এটা আপনি রিডিং বললে পারার কথা এতগুলো অঙ্ক করার পরে। 130 নম্বর অঙ্ক আসে। একটা ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40 জন ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? ওই যে একটা থেকে আরেকটার মান বাড়ি করা। তাহলে কি করবো আমরা, এখানে আমরা এর আগের বারে এরকম অঙ্ক করছি, তখন পার্সেন্টেজের ভ্যালু বাড়ি করছি, মানে অ্যান্সারে পার্সেন্টেজ ছিল, আর এবার সংখ্যাটা বাড়ি করতে বলছি। তাহলে এখানে একটা টেকনিক শিখবো, যে টেকনিকটা পরবর্তীতে লাভ ক্ষতি সহ অনেক অঙ্কে কাজে লাগবে। যদি 2% বলা না থাকতো, 2% বলা না থাকলে তো 18 জনে হইতো, ঠিক আছে। এই কেন চলে গেল বেড়ে গেল এটা বললাম না, কারণ কি কতজন গেছে কতজন আসছে এইটার কুলু বলা যাচ্ছে না। আচ্ছা, একটা আগের অঙ্কটা দেখা তো একটু 129 নম্বর। এখন 129 নম্বরে পয়েন্টটা একটু ক্লিয়ার করে দিই। 5% চলে গেছে আর 4% চলে গেছে। হ্যাঁ, কারা চলে গেছে? 4% ছাত্র আর 5% ছাত্রী এসেছে। এই জিনিসটা নিয়ে এই জন্য ডিল করা যাচ্ছে না, কারণ এই 1800 জন কিন্তু ছাত্র প্লাস ছাত্রী। তার মানে এই 4%টা কার 4% আর এই 5%টা কার 5% আমরা জানি না। তবে হ্যাঁ, এইরকম অঙ্ক কিন্তু আপনারা সামনে যখন ইকুয়েশনের অঙ্ক করবেন তখন কিন্তু অনেক পাবেন। বাট ওইখানকার স্টাইল এখানকার স্টাইল কেন ভিন্ন একটু বুঝাই। তার আছে যে এটা যদি আমরা ধরি এক্স, তাহলে এটা হচ্ছে 1800 মাইনাস এক্স, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসি, এই 1800 মাইনাস এক্স করলাম, সমস্যা নাই, কিন্তু আলটিমেটলি কি হবে, মানে এইভাবে যদি আমরা সমীকরণ সাজাই তাহলে কি হবে। ধরেন আছে ছাত্রছাত্রী আমরা সংখ্যা বাড়ি করলাম, কিন্তু তাতে তো কোনো মানে কাজ হবে না, কারণ ছাত্র সংখ্যা কতজন, ছাত্রী সংখ্যা কতজন, এইটা তো জানতেই চায় নাই। কি বলছে, মোটের উপর 2% বাড়ছে। লাভ ক্ষতির অঙ্কে এরকম অনেক অঙ্ক আসবে যে আপনি কিছু ফল কিনলেন, নষ্ট হয়ে গেল, হ্যাঁ, মানে তারপর হচ্ছে রাস্তায় নষ্ট হয়ে গেল, পচে গেল, মোটের উপর 20% লাভ করতে হবে। এই মোটের উপর জিনিসটা মানে হচ্ছে শুরুতে যেটা ছিল ওইটার উপর পার্সেন্টেজ। তাহলে শুরুতে 1800 জন ছিল, 2% বাড়ছে, তাহলে 36 জন বাড়ছে। এখন মাঝখানে অনেক কাহিনী হয়েছে, দেখা যাচ্ছে যে 1800 জনের মধ্যে দেখা যাচ্ছে যে সাপোজ 1000 জন ছাত্রী ছিল আর হচ্ছে 800 জন ছাত্র ছিল। এরা ধরেন আছে 50 জন চলে গেছে, এখানে ধরেন আছে 50 জন আসছে, কিন্তু মোটের উপর মানে এখানে ধরেন আছে 70 জন বা 80 জন আসছে, এসে কি হয়ে গেছে, মোটের উপর ধরেন আছে 1836 জন হয়েছে। তাহলে এই 1800 জন 36 জন আপনার দরকার। এখানে কয়জন ছাত্র আছে কতজন ছাত্রী আছে এটা দরকার নাই, কারণ এটা বাড়ি করতে বলে নাই। তাহলে আমরা অযথা কেন সময় নষ্ট করবো। তবে হ্যাঁ, ওইরকম অঙ্ক যখন আসবে, ওইরকম অঙ্ক আছে শেষের রিটেন পার্টে, ওইখানে আমরা করব, ঠিক আছে। আচ্ছা, সবাইকে ক্লিয়ার কিনা একটু জানাবেন, আসা যাওয়ার কাজটা এখানে দরকার নাই। 130 নম্বরটা দেখেন। 130 নম্বরে বলছে যে একটা ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? তাহলে এখানে আমরা একটা বিষয় দেখব, যে এই যে আমরা প্রথমে একটা অঙ্ক করছিলাম না, যেখানে পার্সেন্টেজের অ্যান্সার বাড়ি করছি, আর এখানে কিন্তু আমরা পার্সেন্টেজের ভ্যালু বাড়ি করতেছি। এই ধরনের অঙ্কগুলো দুইভাবে করা যায়, ঠিক আছে। 640-এর 40% ছাত্র, তাহলে ছাত্র কতজন? ছাত্র হচ্ছে 640-এর 40%, মানে হচ্ছে কাটাকাটি করলে 4 চোখ 16, 16 এত করে 1, 4 6 24 আর 1 25, 256 জন ছাত্র। তাহলে ছাত্রী কতজন হবে?
ছাত্রী হবে 640 মাইনাস 256 ইকুয়াল টু এখন হচ্ছে যে 6 থেকে 10 মিলাইতে 4 হাতে করে 1 5 রেখে 6 6 থেকে 14 মিলাইতে 8 হাতে করে 1 2 রেখে 3 384 এই 384 জন হচ্ছে ছাত্রী তার মানে ছাত্র বাইরে হচ্ছে 256 জন ছাত্রী বাইরে হচ্ছে 384 জন এটা কখন বিয়োগ করবো আর কখন করব না যখন ছাত্রী বাইর করতে বলবে তখন আমরা ছাত্র থেকে বিয়োগ করব টোটাল থেকে ছাত্ররা বিয়োগ করব কেন কারণ আমরা পার্সেন্টেজটা বাইর করছিলাম ছাত্রর এখন আসি আমি যদি ডাইরেক্ট ছাত্রী বাইর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে জানেন 640 এর 60% বাইর করলে অ্যান্সার চলে আসবে এই জিনিসটাই কিন্তু লাভ ক্ষতির অঙ্কে কখন 100% মান বাইর করবো কখন 80% কখন 20% এই বিষয়গুলো বোঝার জন্য এটাই কিন্তু এনাফ এই অঙ্কটা খুব সিরিয়াসলি মনে রাখেন আমি কিন্তু পরবর্তী আবার ধরবো লাভ ক্ষতির অঙ্কে তাহলে 640 এর 60% কেন বাইর করবো কারণ টোটাল যদি 100% ছাত্রছাত্রী হয় 40% যদি ছাত্র হয় তাহলে ছাত্রী তো হবে অবশ্যই 100 থেকে 40 বাদ দিলে বাকি যে 60 থাকে এই 60% হচ্ছে ছাত্রীর সংখ্যা তাহলে আমাদের কেন ছাত্রী বাইর করতে হবে কেন কারণ প্রশ্নে ছাত্রী বাইর করতে বলছে তাহলে এই জন্য আমরা 60% বাইর করবো তাহলে এখানে দেখেন তাহলে কোনটা স্মার্ট থিঙ্কিং এইটা স্মার্ট থিঙ্কিং কারণ কি এখানে ওই 100 থেকে 60 বিয়োগ করা সহজ কিন্তু দেখেন 640 থেকে 256 বিয়োগ করা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার পার্সেন্টেজের যোগ বিয়োগগুলা করে নিলে যদি দ্রুত অ্যান্সার বাইর হয় ওইটা আগে করে নেবেন তাহলে এখানে আসতেছি 100 00 কাটা 4 6 24 এর 4 হাতে করে 2 6 6 36 আর 2 38 হ্যাঁ আপনারাই বলেন কোনটা সহজ কোনটা কঠিন কিন্তু আপনার দুই ভাবে ভাবতে পারতে হবে এটা পারলে আপনার দ্রুত অ্যান্সার আসবে ঠিক আছে ওকে এই যে কত সুন্দর করে অনেকে বলতেছেন রোকেয়া ইসলাম রত্না 135 নম্বর অঙ্ক করার কথা হ্যাঁ আমরা আসতেছি তাহলে এটা কি সবাই ক্লিয়ার এটা যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে দেখেন এরকম অঙ্ক কিন্তু আমরা কিন্তু দেখেন এই প্রশ্নটা কতগুলো পরীক্ষা আসছে কারিগরি বিদ্যালয় 21 সালে আসছে অডিটরে 2022 সালে আসছে স্থানীয় সরকার অধিদপ্তরে আসছে অনেকগুলো পরীক্ষা আসছে ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন সোজা অঙ্ক এই অঙ্কটা রিডিং পরে আপনার মনে হচ্ছে অনেক সোজা আমি পারবো কিন্তু যখন আপনি দুইভাবে চিন্তা করা পারতেছেন তখন কি হচ্ছে যে আপনার যেখানে 30 সেকেন্ডে লাগতো সেখানে এখন 10 সেকেন্ডে হয়ে যাচ্ছে এইভাবে আপনার চিন্তাটা যখন আরো ডেভেলপ হবে দেখা যাচ্ছে 5 সেকেন্ডে হয়ে যাবে কারণ তখন আপনি মুখে মুখে করবেন তখন আপনি কি করবেন জানেন এই যে আমি বলি মানে আমাকে যদি পরীক্ষা নিতে হয় আমি কিভাবে করবো জানেন আমি এই অঙ্কটাকেও এই যে 2টা শূন্য আমি গত ক্লাসে দেখা দিয়েছিলাম শর্টকাট যে 0 0 থাকলে 2টা শূন্য বাদ দিতে হয় তাহলে আমি কি করতাম পরীক্ষায় আমি শুধু এই 64 আর 6 গুণ করে 384 এতটুকু লিখতাম আরো যদি আপনি অপশনের সাথে হেল্প করেন ঠিক আছে অপশনের সাথে যদি আপনি কম্পেয়ার করেন দেখবেন যে যেটা শেষে 4 আছে 4 6 24 ওইটা অ্যান্সার দিয়ে দিবেন তো এইভাবে শর্ট করতে 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 একেবারে সুপার শর্টকাট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা কিন্তু আমরা যেহেতু অনেকগুলো অঙ্ক অ্যাপ্লাই করব এই জন্য আর শতকরার বিষয়টা এত গুরুত্ব দিতেছি কেন কারণ এরকম তো প্রচুর অঙ্ক আসে তাহলে 131 নম্বরে দেখেন 131 নম্বর বলছে যে একটি বিদ্যালয়ে 450 জন শিক্ষার্থীদের মধ্যে 38 জন ছাত্রী এই অঙ্কটা করেন তো অ্যান্সার কত বলেন 131 নম্বর অঙ্কটা 131 নম্বর অঙ্কটা বলতেছে যে একটা বিদ্যালয়ে 450 শিক্ষার্থীদের মধ্যে 48% ছাত্রী ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত তাহলে সরাসরি 450 52% নিয়ে আসলে হয়ে যাবে ওকে স্যার কঠিন অঙ্ক করান ওকে তাহলে এগুলো একটু স্কিপ করি হ্যাঁ 100 একজন বলছিলেন 135 নম্বর অঙ্ক করতে এই জন্য 135 নম্বর অঙ্কটা দেখেন 135 নম্বর অঙ্ক দেখো বলছে যে যদি 15টি পোশাকের মধ্যে 40 ভাগ পোশাক 60 হয় তাহলে 15টি পোশাকের মধ্যে কতটি 60 নয় এই দ্বিতীয়বার 15 বলার কারণে অনেকে বুঝেন নাই ঠিক আছে তাহলে দ্বিতীয়বার 15 বলে তো আরো সহজ করে দিচ্ছে তাই না তাহলে 40% যদি 60 হয় তাহলে কতটি 60 নয় তাহলে 15 গুণন 60% 6 15 90 900 কে 100 দিয়ে ভাগ করলে 9 তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 9 135 নম্বর যে বলছিলেন ওকে নেক্সট আসি আমরা যে কোনো একটির পার্সেন্টেজ থেকে 100% বা মোট বের করা এই 100% এর বিষয়টা বেশি ইম্পর্টেন্ট কারণ এইটার উপর প্রচুর অঙ্ক আসবে সামনে তাহলে এখানে আমরা একটু গুরুত্ব সহকারে করি 136 নম্বর অঙ্ক দেখেন 136 নম্বর এখন আমরা একটু জাম্প করব
136 নম্বর দেখেন বলছে কোনো পরীক্ষায় 100% বিষয়টা তো সবাই বোঝার কথা, কারণ গত ক্লাসে আমরা খুব ভালোভাবে আলোচনা করছি যে 100% মানে হচ্ছে যে কোনো কিছুর শুরুতে, ধরুন একটা ক্লাসে কিছু ছাত্র আছে, এই কিছু ছাত্রের নাম হচ্ছে 100%, ঠিক আছে, একটা সংখ্যা মানে ওটা 100%। তাহলে 136 নম্বর বলছে যে কোনো পরীক্ষায় 85% জন ইংরেজি পাশ করেছে, ইংরেজিতে ফেলের মোট সংখ্যা 75 জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে 85% পাশ করছে আর ফেলের সংখ্যা 75 জন। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, 85% আর 75 জন, এই দেখেন দুটো কিন্তু এক জিনিস না। এই 85% আর 85 জন না, আপনারা অনেকে দেখতে পারেন যে প্রশ্নের মধ্যে 85-তে পার্সেন্টেজ কথা বলা নাই, তাই না? এই পার্সেন্টেজ লেখা মানে যা, এই পার্সেন্টেজ তুলে দিয়ে 85 বলা মানেও কিন্তু একই কথা, ঠিক আছে? তার মানে 85টা পার্সেন্টেজ, কিন্তু 75টা পার্সেন্টেজ না। তাহলে আমরা জানি টোটাল 100% ছাত্রছাত্রীর মধ্যে যদি 85% ছাত্র পাশ করে তাহলে 15% ফেল করছে। তাহলে এই 15% এর ভ্যালু হচ্ছে 75। তাহলে 100% এর ভ্যালু হবে 5 গুণ বেশি, মানে 500। তাহলে এই 15% কোথা থেকে পাইলাম? ওই যে 100% থেকে 5-এর 85% বাদ দিলে থাকে 15%, ঠিক আছে? ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এরকম অঙ্ক আরেকটা করি। 137 তো করে দেওয়া আছে, 139 নম্বরটা দেখেন। 139 নম্বর বলছে যে একটা বাক্সে যতগুলো মার্বেল আছে তার 30% কালো, বাকিগুলো লাল। যদি ওই বাক্সে 210টি লাল মার্বেল থাকে তবে ওই বাক্সে মোট কতটি মার্বেল আছে? এই অঙ্কটা মুখে মুখে এইভাবে করবেন যে 70% মান 270, 70-এর থেকে 270 হচ্ছে 3 গুণ বেশি, তাহলে 100% মান হবে 3 গুণ বেশি, মানে 300। আশা করি সবাই ধরতে পারছেন। তাহলে এখানে 100% বাইর করলে অ্যান্সার চলে আসবে। এখন এই টাইপের প্রশ্ন অনেক আছে, আমরা অনেকগুলা স্কিপ করলাম, 6-7টা অঙ্ক স্কিপ করলাম। 146 নাম্বারটা করব। 146 নাম্বারটা দেখেন। একশো 146 নম্বর বলছে যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাশ করেছে, মানে 100 জনের মধ্যে 60 জন পাশ করছে। যারা পাশ করেনি, কারা? 40% পাশ করেনি। তাহলে এখানে একটু বোঝার আছে। ধরেন আছে যে মোট হচ্ছে 100%, এই 100% থেকে 60% হচ্ছে পাশ করছে, তাহলে ফেল করছে কত পার্সেন্ট? 40%। এরা হচ্ছে পাশ করেনি, আমাদের এদেরকে নিয়ে ডিল করতে হবে। এরপরে বলছে যে যারা পাশ করেনি তাদের 15 জন বিদেশে চলে গেল। এই যে এই 40% যে পাশ করেনি, এদের মধ্য থেকে এই 15 জন বিদেশে গেছে। তারপর কি হয়েছে যে এবং 45 জন ব্যবসা শুরু করলো, এবং 45 জন মানে এই বাকি 45 জন এরা হচ্ছে ব্যবসা শুরু করছে, তাই না? তাহলে এই 45 আর 15 মিলে টোটাল কতজন? টোটাল হচ্ছে 60 জন। এই 60 জন কারা? আর কিছু বলছে কি বলা নেই। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, মানে এই যে এই 100% এদের মান বাড়ি করতে বলছে। কারণ কি, এরা তো হচ্ছে পাস, এরা তো হচ্ছে ফেল, এই পাস ফেল মিলে যে টোটাল, এরাই তো পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাহলে আসি আমরা যে এই 60% 40%, তাহলে 40% এর ভ্যালু আমরা বলতে পারি 40% এর ভ্যালু হচ্ছে 60 জন। এই 60 জন কোথায় পাইলাম? ওই 15 আর 45 যোগ করে 60 জন পাইলাম। তাহলে 100% এর মান বাড়ি করতে হবে। তাহলে 2/5 বা এই 40% মান 60 মানের 1.5 গুণ, তাহলে 100% এর মান 1.5 গুণ হবে 150। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 150। সবাই কি ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন দ্রুত, হ্যাঁ? ওকে, নেক্সট আসে। এরকম আরো অঙ্ক আছে, পরের অঙ্ক আপনারা দেখে নিবেন। 148 নম্বরটা। 148 নম্বর বলছে যে একটা পরীক্ষায় 5 নম্বর 42%, আদিপ সে পরীক্ষায়, আচ্ছা 2.5 গুণ বিষয়টা, 1.5 গুণ বিষয়টা বুঝছেন না? 40-এর সাথে 60 1.5 গুণ, এই জন্য 100-এর 1.5 গুণ হচ্ছে 150। হ্যাঁ, আমরা একটু ফাস্ট করব, আশা করি সবাই রান করতে পারবেন আমাদের সাথে।
148 নম্বর হচ্ছে যে একটা পরীক্ষায় 5 নম্বর 42%, আদিব সে পরীক্ষায় 133 নম্বর পায় এবং 35 নম্বর কম পেয়ে ফেল করে। মোট কত নম্বর পরীক্ষা হয়েছিল? মানে একটা ছেলে 133 নম্বর পাওয়ার পরেই বলছে, আহা, যদি আমি আরো 35 নম্বর পাইতাম তাহলে আজকে আমার ফেল হইতো না। তার মানে সে কত নাম্বার পেলে পাস হইতো? 168 নাম্বার পেলে পাস হইতো। এই 168 নাম্বারই হচ্ছে এই 42% ভ্যালু, কারণ এটা হচ্ছে পাস মার্কস আর এটা হচ্ছে পাস মার্কস। তার মানে আমরা শতকরার অধিকাংশ অঙ্কে দেখব যে পার্সেন্টেজ যার নাম, ওই পার্সেন্টেজের ভ্যালুটা একই নামের হইতে হবে। এই পার্সেন্টেজটার নাম হচ্ছে পাস মার্কস, আর এই নাম্বারটার ভ্যালু হচ্ছে, নাম্বারটা এই ভ্যালু 168 দেওয়া আছে, এটা হচ্ছে পাস মার্কস। তাহলে পাস মার্কসের পার্সেন্টেজ ইকুয়াল টু পাস মার্কস। তাহলে আশা করি তাহলে 42% এর ভ্যালু 168। দেখেন 4 চোখ 16 হয়, তাই না? তাহলে হচ্ছে 4 গুণ বেশি, তাহলে 100% ভ্যালু হবে 4। কাটাকাটি করতে হচ্ছে না, অনেক অঙ্ক আপনারা কাটাকাটি স্কিপ করে আনসার বলতে পারবেন। ওকে, নেক্সট আসি 150 নম্বর অঙ্ক। এইভাবে করতেছি না, আপনারা যারা বই ধরে বসে আছেন বা আগে প্র্যাকটিস করছেন, সামনের অঙ্কগুলো যখন আসবো আপনারা আগে থেকে নাম্বারটা বলতে পারেন, আমরা চেষ্টা করবো ক্লিয়ার করার। 149 এবং 150 নম্বর অঙ্ক একই, 150টা করে দিই, 49টা নিজে করবেন। 150 বলছে যে পরীক্ষায় একজন ছাত্র 46% নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন 81% নাম্বার পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়, তবে পরীক্ষায় মোট কত নম্বর ছিল? ঠিক আছে, এটা এক্স ধরে করি, আর বোঝার পরে এক্স টেক্স লাগবে না। ঠিক আছে, ধরি মোট নম্বর সমান সমান এক্স। তাহলে আমরা দুই পাশে 5 নম্বর ইকুয়াল টু 5 নম্বর আনবো। 5 5 এক পাশে বলছে কি 46 নম্বর পেয়ে 55 নম্বর জন্য ফেল করে, তাহলে এক্স এর 46% নাম্বার এটা সে পাইলো, পাওয়ার পরে কি করলো, সে 55 নম্বরে ফেল করলো, মানে 55 নম্বর কম পাইছে। তার মানে সে যদি আরো 55 নম্বর পাইতো তাহলে কিন্তু সে পাস করে যাইতো। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার। আবার আসি পরবর্তীতে 81 নাম্বার যদি পায়, তাহলে এক্স এর 81%, 81 নাম্বার পেলে কি হবে, তাহলে হচ্ছে যে 15 নম্বর বেশি পায়। তাহলে এই নাম্বারটা 5 নাম্বার থেকে 15 নম্বর বেশি হয়ে গেছে। তাহলে এইখানে যদি আমরা 15 নম্বর বাদ দিয়ে দেই তাহলে এটা সমান 5 নম্বরে চলে আসবে। তাহলে এটাও 5 নাম্বার, এটাও 5 নাম্বার। এখন আসি এইটাও কিন্তু এক্স এর 46%, এটা হচ্ছে এক্স এর 81%। তাহলে এক্স এর 81% থেকে যদি 46% বাদ দেই তাহলে থাকে এক্স এর 35%। ঠিক আছে, আচ্ছা, আর এইটা ধরেন আছে ওই পাশে নিয়ে গেছি, আর ওইটাকে এই পাশে নিয়ে আসলে 15 আর 55 মিলে হচ্ছে 70। তাহলে এক্স সমান সমান এই 35% যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 100/35 কাটাকাটি করলে হচ্ছে 200। তাহলে 5 মার্কস হচ্ছে 200 নম্বর, সরি পরীক্ষাটা হচ্ছে 200 মার্কসের পরীক্ষা, 200 মার্কসের পরীক্ষা। এখন এই প্রশ্নে যদি বলে, আচ্ছা 200 নম্বর পরীক্ষাটা কি সবাই বুঝতে পারছেন? এটা এক্স ধরে বুঝাই দিলাম যাতে আপনার সমীকরণটা বুঝেন, এক্স ছাড়াও করা যাবে, সেটা পরে আসতেছি। এখন দেখেন যে এই যে 200, এখন এই অঙ্কটাতে যদি আমি এইভাবে বলি যে 5 মার্কস কত, তখন কিন্তু অনেকে আবার 100 এই 200 বাড়ি করে রাখে দিবেন না। আমরা এক্স এর নাম ধরছি কি মোট নাম্বার, মোট নাম্বার যত সম্পূর্ণ পাস করতে সম্পূর্ণটা পাইতে হবে না। 5 নাম্বার হচ্ছে এই যে শেষল এই পাশেরটা, এটাই পুরাটাই 5 মার্কস, অথবা এটা পুরাটাই 5 মার্কস। তাহলে আমরা এই এক্স এর জায়গায় 200 লিখি, 200 গুণন 46% যোগ 55। তাহলে 46% মানে হচ্ছে 92, আর 55 যোগ করলে 5 2 7 9 5 14, 147। তাহলে কেউ যদি 147 নাম্বার পায় 200 নাম্বারের পরীক্ষায় তাহলে সে পাস করেছে। অনেকে এই 5 নাম্বারটা বাইর করতে সমস্যা ফিল করবেন, দেখা যাচ্ছে এই প্রশ্ন আসলো হুবু পরীক্ষায়, কিন্তু আপনার কাছে 5 নাম্বার চাইলো, আর আপনি দেখা যাচ্ছে 200 অ্যান্সার দিয়ে বসে আছেন, অপশনে 200 আছে। এই সমস্যাগুলো প্রচুর হয় পরীক্ষার হলে, যে আপনি একভাবে করে গেছেন কিন্তু একটু চেঞ্জ করে আসছে। আর আমিও পরীক্ষা নেওয়ার সময় কিন্তু এই কাজটা খুব করি, যে একই প্রশ্ন দেখা যাচ্ছে আপনাদের লেকচার শিট থেকে হুবু তুলে দেই, কিন্তু নামগুলো অল্টার করে দিয়ে দেই। তো দেখা যাচ্ছে যে কেউ যদি বই বাড়ি করে অ্যান্সার দেয় তাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আসি যে এখানে সমীকরণটা কিভাবে হয়েছে। দেখেন যে এক্স এর 46% হচ্ছে নাম্বার পেয়েছে, 55 নাম্বার কম পাওয়ার কারণে মানে পাস করতে পারে নাই, তাহলে 55 নাম্বার পেলে পাস করত, এই জন্য এটা যোগ করলে 5 নাম্বার। আর এটা হচ্ছে কি এক্স এর 81% মাইনাস কেন, কারণ এখানে 15 নাম্বার বেশি পেয়ে গেছে, এই জন্য 15 বিয়োগ। ওকে, এখন আসি এখানে এক্স এর বিষয়টা বাদ দিয়ে দিই। এক্স এর বিষয়টা যদি আমরা
বাদ দিয়ে দেই, তাহলে আমরা দেখি যে এই যে 46% কারণে দেখেন 46% নাম্বারে আর 81% নাম্বারের ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 35%। এখন এই যে এখানে 15% বেশি, মনে করেন রাস্তার হিসাব করেন যে 15 রাস্তা বেশি চলে গেছে, মানে এটা আপনার যদি এইভাবে আমি হিসাবটা করে দিই, ধরেন আছে যে একটা ছেলে নাম্বার পাচ্ছে এইখানে তার যাইতে হবে, সে এখনো 55 মিটার দূরে আছে, এইখানে সে দাঁড়ায় আছে, এইখানে 46% নাম্বার পেয়ে দাঁড়ায় আছে। আবার আরেকজন বেশি দূর চলে গেছে, 81%, কত 81% চলে গেছে, এখানে কত দূর আগায় চলে গেছে? 15 কিলোমিটার আগায় চলে গেছে। এখন বলেন তো, এইটা হচ্ছে ডেস্টিনেশন, এখান থেকে সে 15 কিলোমিটার দূরে চলে গেছে, আর এ আবার 55 কিলোমিটার দূরে আছে, তাহলে এই আর এই লোক আর এই লোকের ডিস্টেন্সের কত? ডিস্টেন্সটা হচ্ছে 55 প্লাস 15 মিলে হচ্ছে 70, মার্কসের ডিফারেন্স 70, আর পার্সেন্টেজের ডিফারেন্স কত? পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে 35%। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি 35% ইকুয়াল টু 70। আশা করি এটা বেশি সহজে বুঝতে পারবেন। তবে এক্স ধরে করাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এক্স ধরে না বুঝলে, কেউ যদি মনে করেন এক্স ধরে না বুঝি এইভাবে বুঝি, এটা কিন্তু স্থায়ী ফাউন্ডেশন না, এক্স এর বিষয়টাই স্থায়ী ফাউন্ডেশন। আমিও কিন্তু এই লজিকটা আনলাম এক্স থেকেই, কারণ ওটা সার্বজনীন। ঠিক আছে, জাবেদ আলম পুলক, এই আপনি বলছেন 149 নাম্বারটা, 149 নাম্বার আর 50 নাম্বার তো হুবহু এক, 149টা করা আছে, এই জন্য দেখা যাচ্ছে 50টা করে দিলাম। ওকে, 151 নম্বর অঙ্কটা দেখ, 151 নম্বর অঙ্কটা দেখেন। এক মাস পানি দাও তো টেবিল থেকে। নম্বর প্রশ্ন বলছে যে মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন, তার সম্পদের মোট মূল্য কত? এই টাইপের অনেকগুলো প্রশ্ন আসে যে অনেক বড় একটা অ্যামাউন্ট বা যে কোনো ছোট অ্যামাউন্টকে এটা 2-3টা পার্সেন্টেজে ভাগ করা হলো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে 2-3টা পার্সেন্টেজে ভাগ করার পরে শেষের পার্সেন্টেজটার পরিমাণ দেওয়া আছে। তো এই পরিমাণ দেওয়া থাকার কারণে কি করতে হবে, যে আমাদের টার্গেট কি পার্সেন্টেজের এই টাইপের অঙ্কগুলোতে? টার্গেট হচ্ছে যে পার্সেন্টেজ বাদে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটা কত পার্সেন্টের ভ্যালু। এখানে যে 7,20,000 টাকাটা আছে, পঁয়ত্রিশ হবে স্যার, 15 লিখছে, আচ্ছা 35% ধরে নেন, ওটা তো অঙ্ক আর করে দেয় নাই, আগেরটা করে দিছি। তাহলে এই 151 নম্বর কি হচ্ছে যে এখানে দেওয়া আছে 12%, আর এখানে দেওয়া আছে 58%, আর এখানে দেওয়া আছে 7,20,000। আসলে এখানে একটা পার্সেন্টেজ আছে, কিন্তু এখানে পার্সেন্টেজটা না দিয়ে এটা পরিমাণ দিছি। তাহলে আমরা কি করবো, এটাকে পার্সেন্টেজ বানাবো, আর এই পার্সেন্টেজের ভ্যালু হচ্ছে 7,20,000। এখন এই পার্সেন্টেজটা কোথায় পাবো? আমরা তো জানি একটা মানুষের সম্পূর্ণ সম্পত্তি মিলে 100%, তার মধ্যে এই 12% 58% মিলে 70%, এই দুইজনে মিলে যদি 70% পায়, তাহলে তৃতীয় যে লোকটা 7,20,000 পেয়েছে সে তো অবশ্যই 30% টাকা পেয়েছে। তাহলে এই 30%-এর ভ্যালু আমরা লিখবো 7,20,000। তাহলে আমরা জানি 3-24 72 হয়। ঠিক আছে, তাহলে এখানে একটা শূন্য থেকে এখানে 3টা শূন্য বেশি, তাহলে 100%-এর ভ্যালু হবে 1 লিখলাম, সরি 24 গুণ তো না, তাহলে 24, এখানে 3টা শূন্য। ঠিক আছে, যতটা শূন্য আছে তার থেকে 3টা শূন্য বেশি, তাহলে 24 লক্ষ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 24 লক্ষ, মানে এখানকার 2টা শূন্য এখানে যা বসবে, আর এই 3টা শূন্য বাড়তি আছে, এই 3টা শূন্য এখানে বসবে। তো যাই হোক, 24 লক্ষ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সবাই ক্লিয়ার কিনা একটু জানাবেন। অঙ্কগুলো বেশি ইজি হয়ে যাচ্ছে, এরপরে স্কিপ করলাম। শতকরা নাইস, এই শতকরাতে কোয়ালিটি অঙ্ক আছে, এখানে আমরা দেখব। এর মধ্যে দেখেন 156 নম্বর অঙ্ক, 156 নম্বর অঙ্কটা দেখেন, 320-এর 75% এর 5%-এর মান। এরকম আরো 2-3টা অঙ্ক আছে। আচ্ছা, একটা উপরে সোজা 154 নম্বরটাকে দেন। তাহলে আমরা এখন দেখবো, এখন কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক শিখবো আমরা। হ্যাঁ, ধাপে ধাপে এখন লাইনে আসতেছি। শতকরা মানে 2 বারের হিসাব হবে। ঠিক আছে, 2 বারের হিসাবটা কিভাবে হচ্ছে দেখেন, 154 নম্বরে সোজা কয়েকটা অঙ্ক আমি আগে বানাই দিছি, যাতে এখান থেকে মিলা যায়। 80 এর 75% 25% না, 80 এর
75% এর 25%। এই যে দুইবার পার্সেন্টেজ হিসাব হবে, তাহলে আমরা কি করবো, নিচে 100 দিব, 100 দিয়ে নর্মালি কাটাকাটি করবো। কাটাকাটি করতে গেলে এখানে পাইতেছি 3 4, এখানে পাইতেছি কত 1 4। তো এইগুলো তো আমরা পার্সেন্টেজ দেখে মুখে মুখে বাড়ি করে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আসি যে এখানে 4 দিয়ে এখানে কাটলে 20, 3 20 60। এই কাজটা মুখে মুখে করতে পারতাম। 80 এর 4 ভাগে 3 ভাগ 60, 60 এর সরি এখানে আছে 60, তারপর হচ্ছে আর একটা 4 আছে, তো এই যে 4 আছে 15, 5 3 5 15। তাহলে 80 এর 4 ভাগে 3 ভাগ হচ্ছে 60, 60 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 15, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 15। এখন এইভাবে করা কিন্তু সহজ, বাট কিভাবে আসলে ঝামেলা হবে সেটা আমরা এখন দেখব, ঠিক আছে। এই 80টাকে মুছে দিলাম, মুছে দিয়ে বললাম যে একটা অজানা সংখ্যা আছে, এই সংখ্যাটার 75% এর 25% সমান সমান 15 হলে এই সংখ্যাটা কত। তাহলে কি হবে, তাহলে আমরা ধরি এই সংখ্যাটা এক্স, তাহলে কি হবে, এক্স এর 75% এর 25% সমান সমান 15। তাহলে এক্স সমান সমান 15 গুণন ওই 15 গুণন এই 75% যখন ডান পাশে চলে যাবে তখন উপরে 100 নিচে 75, এটা যখন ডান পাশে চলে যাবে উপরে 100 নিচে 25। কাটাকাটি করলে যে 4 চোখ 16, 16 আর 15, সরি 4 3 4, 3 দিয়ে কাটলে 15, 4 চোখ 16, 5 16 80। এই যে শুরু যে 80টা ছিল এক্স এর মান, ওইটা চলে আসলো। তাহলে শতকরা শতকরা সোজা পাশে একবার হবে আর একবার হবে উল্টা পাশে, এই দুইটাই আর কি এইখানকার খুবই ইম্পর্টেন্ট বিষয়, এবং এখান থেকে আরো নতুন প্রশ্ন আসবে। আচ্ছা, সমস্যা নাই। একজন 149-এর কথা বলছেন, 149 না 159? 159 নম্বরে আসি তো আমরা, করাই দিব, সমস্যা না। আগে বলছেন ভালো হয়েছে। তাহলে 155 56 এরকম, এই অঙ্কগুলো কিভাবে আসতে পারে। 157 নম্বর অঙ্কটা দেখেন, নম্বর কি বলতেছে, বলতেছে যে একটা সংখ্যার 30% এর 15% এর মান 18 হলে সংখ্যাটি কত। এখন এই 30% এর 15, দেখেন আমি যেভাবে অঙ্কটা উল্টা পাশে বানাই বললাম, হুবহু কিন্তু এই অঙ্কটা ওইভাবে। তাহলে কিভাবে করা যায়, এই যে 100 এর 30% এর 15%, এক্স ধরে করেন তো। আচ্ছা, তাহলে 157 নম্বর হচ্ছে যে ওইটা এক্স ধরে বিপরীত পাশে করলে হবে। আর যখন আপনি বুঝে যাবেন না, তখন দেখেন লেখালেখি কম, 30% 15% ডান পাশে চলে যাবে। তাহলে 18 গুণন 100/30 গুণন 100/15, এটা কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে। এই যে এই 15% আর 10%, এই 30% কথাগুলোকে 30/100 15/100 না লিখে কেন আমি 100/30 বা 100/15 এইভাবে উল্টাই দিয়ে দিয়ে লিখতেছি, এইটার লজিকটাকে ধরতে পারছে সবাই? আগের অঙ্কটার সাথে মিলাইলে আপনারা বুঝতে পারবেন। এখন আসি যে এইখানে আমরা কখন 18 গুণন 30/100 গুণন 15/100 দিব, আর কখন 18 গুণন উপরে 100 নিচে 30 উপরে 100 নিচে 15 দিব। এই দুইটার ডিফারেন্স বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। বুঝলে এই টাইপের এখানে প্রায় 10-15টা অঙ্ক আছে, এবং এখানে শুধু না, লাভ ক্ষতির অঙ্কের অর্ধেক হয়ে যাবে। মানে এই টাইপের যে অঙ্কগুলো আছে, যে লাভের লাভ 2-3 বার যে হাত বদল হয় না, ওই অঙ্কগুলো এইভাবে হয়। তাহলে আমরা এই জিনিসটা বুঝবো যে 18 গুণন 30/100 15/100 কেন, আর 18 গুণন 100/30 100/15 কখন। যখন বলবে 18 এর 30% এর 15%, তখন হচ্ছে এইভাবে ডাইরেক্ট এইটা। কিন্তু যখন বলবে কোন সংখ্যা, অজানা সংখ্যা এক্স, এটা জানি না, এর 30% এর 15% সমান সমান 18, তখন আমরা দেখতেছি কি, দেখেন যে বাম পাশে এক্স এর সাথে যেটা গুণ অবস্থায় আছে, এটা যখন ডান পাশে চলে যাবে, এই 30% মানে 30/100, এই 15% মানে 15/100, এটা যখন ডান পাশে চলে যাবে তখন উপরে 100 নিচে 30, উপরে 15 নিচে উপরে 100 নিচে 15। এই যে বাম পাশের ফ্র্যাকশনগুলো ডান পাশে যে উল্টে যাচ্ছে, এইটা নির্ভর করতেছে 18 কার নাম। 18 যদি মূল সংখ্যাটা হয় তাহলে ডাইরেক্ট গুণ, আর 18 যদি মূল সংখ্যাটার একটা ভ্যালু হয় তাহলে উল্টায় গুণ। এবং আপনারা 2-3টা অঙ্ক করলে এটা বুঝতে পারবেন। ওকে, তাহলে 158 নম্বর অঙ্কটার বিষয়ে
দু একজন বলছেন, ঠিক আছে। দেন 158 নম্বর অঙ্কটা 2021 সালে পরীক্ষা আসছে। 159 নম্বর অঙ্কটা এটাও পরীক্ষা আসছে, কিন্তু পরীক্ষাটা আমার মনে নাই। তো যারা আমি 159টা করে দিই, 158টা আপনারা করতে পারবেন, ঠিক আছে। এর থাকলে 100-এর নিচে মান, আর থাকলে 100-এর উপরে। হ্যাঁ, এভাবে মুখস্থ করার দরকার নাই, কিন্তু জাস্ট বিষয়টা বুঝতে হবে। আর বোঝার জন্য কিন্তু এখন আমরা অঙ্ক করবো 159 নম্বর। দেখেন, হ্যাঁ, 159 নম্বর অঙ্কটা করলে আমাদের এইগুলো কিন্তু আসলে দেখেন, কোনো কিছু যে এইরকম থাকলে নিচে হয়, এরকম থাকলে উপরে হয়, এইভাবে কিন্তু খেয়াল থাকবে না পরীক্ষার হলে। কিভাবে খেয়াল থাকবে? অঙ্ক করে করে খেয়াল থাকবে, ঠিক আছে। তো আমরা যে এটা করলাম, মানে এটা ছেড়ে দিলাম না, এইটা জাস্ট বেসিকটা দেখলাম, এবং এটার অ্যাপ্লিকেশনটা কত স্টাইলে হবে বা কত অঙ্ক আসে দেখেন। 159 নম্বর অঙ্কটা দেখেন, বলছে কোনো বিশ্ববিদ্যালয়ে 80% শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান করে এবং হলের সৌভাগ্যবান 60% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা 1200 জন হয়, তবে ওই বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? এমনি জায়ান আরেকবার একটু বোঝাবেন স্যার? হ্যাঁ, আরেকবার বোঝাবো, কিন্তু নতুন অঙ্কে একই আইডিয়া। তাহলে এখানে আমাদের 1200 জনের নাম কি? 1200 জন কি শুরু থেকে টোটাল মোট 1200 জন, এর 80%, এর 60%, এইরকম কথাটা বোঝাচ্ছে, নাকি এক্স এর 80%, এর 60% সমান সমান 1200? বলেন তো, এই অঙ্কটাতে এই 1 নাম্বার আইডিয়াটা কাজ করবে নাকি 2 নাম্বারটা? সবাই কমেন্ট করেন, কমেন্টে জানান যে যে অঙ্কটা আমরা দেখতেছি স্ক্রিনে, ওইটাতে কি 1 নাম্বার আইডিয়াটা কাজ করবে নাকি 2 নাম্বার আইডিয়াটা? খুব ফাস্ট কমেন্ট করেন। এখানে 158 আর 159 নম্বর অঙ্ক হুবহু এক, এই কারণে আমরা একটা করতেছি আর একটা আপনাদের জন্য রেখে দিতেছি, ঠিক আছে। ওটা তো করে দেওয়া আছে আবার। তো এখানে যেহেতু 2 নম্বর আইডিয়াটা কাজ করবে, কারণ তাহলে এটা 2 নম্বর কেন কাজ করবে? এটা ডিপেন্ড করবে 1200 এর নাম কি তার উপর। এই প্রশ্নে বলা আছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে 80% শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান করে। তার মানে একটা ভার্সিটিতে অনেকগুলো স্টুডেন্ট আছে, সবাই ভার্সিটিতে হলে অবস্থান করে না। এদের মধ্যে থেকে কিছু স্টুডেন্ট এসে এরা 80%, কারণ 80%, তাহলে এটা কত ছিল? এটা 100% ছিল। এই 100% এর 80% এরা হলে অবস্থান করে। এই 80% এর আবার কিছু ছাত্র বাদ দিয়ে কিছু ছাত্র একক কক্ষ পায়, এরা হচ্ছে আবার 60%। এই একক কক্ষ পায় স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 1200 জন। তাহলে দেখেন, এই যে শেষের মানটা দেওয়া আছে, শুরুর 100% দেওয়া নাই, এই কারণে আমরা শুরুর 100%টাকে এক্স ধরে এইভাবে লিখবো। তাহলে দ্বিতীয় নম্বরটা এখানে রাইট। সবাই মোটামুটি রাইট দিচ্ছেন, তাই না? আকিব মাহমুদ, আপনি 158 নম্বরে কথা বলছেন, আমরা 159 করতেছি। তাহলে আসি যে এখানে আমরা তাহলে এক্স সমান সমান কি দিব? 80% মানে এটার নিচে 100, এটার নিচে 100, তাহলে এক্স সমান সমান 1200 গুণন 100/80 গুণন 100/60। মানে এই ভগ্নাংশগুলো ডান পাশে যে এইভাবে উল্টে গুণে গেছে। যখন আপনি বুঝে যাবেন তখন আপনি ডাইরেক্ট এই লাইনটা লিখবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসি, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 8 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 8 15 120, শূন্য আছে, তাহলে 6 দিয়ে এটাকে যদি কাটি 25, 25 আর 100 গুণ করলে 2500। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 2500 জন। অর্থাৎ বিষয়টা যদি আমরা আরো ভেঙে ভেঙে করি, দেখেন এই 60% এর ভ্যালু হচ্ছে 1200, তাহলে দ্বিগুণ, তাহলে 100% এর ভ্যালু হবে দ্বিগুণ, মানে 200 আর একটা শূন্য 2000। এই 2000 হচ্ছে আবার 80% এর ভ্যালু। 80% এর ভ্যালু যদি 2000 হয়, তাহলে 100% এর ভ্যালু হয় 2500। অর্থাৎ অঙ্কটা ধাপে ধাপে এইভাবে উঠায় এখানে 2500 বলা যায়। আবার এক্স ধরে করলে ডাইরেক্ট গুণ করে কাটাকাটি করা যায়। আর একটা সুপার শর্টকাট টেকনিক আছে, সেটা দেখাই দিব। আচ্ছা, সেই জিনিসটা দেখাই দিব, জাস্ট আপনারা যদি বলেন দেখবেন। দেখেন যে 80% এর 60% মানে যা, আমরা জানি দুইটা শূন্য বাদ দিয়ে একবারে হিসাব করা যায় 48% মানে। তাহলে 48% এর ভ্যালু যদি 1200 জন হয়, তাহলে 100% এর ভ্যালু কত হবে? এই যে 48 তে এখানে কাটাকাটি করলে 48 দুগুণা 96, 25 হবে। 25 আর 100 গুণ করলে 25। 48% জিনিসটা এই অঙ্কে হয়তো বা খুব বেশি ইফেক্টিভলি কাজে লাগানো যাচ্ছে না, কিন্তু এই আইডিয়াটা পরে অনেক অঙ্কে খুব দ্রুত কাজে লাগানো যাবে, বিশেষ করে লাভ ক্ষতির অঙ্কে বা শতকরার অনেক অঙ্কে যদি মিলায় থাকে। 48% বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? 48%টা কোথায় আসলো? 100 এর, মনে করেন যে 100 জন যদি আমাদের মোট স্টুডেন্ট হয়, তাহলে একক কক্ষ পায় কতজন?
দেন 100 জনের তো টোটাল একক কক্ষ পাবে না, 100 জনের মধ্যে আগে ভাগ করতে হবে 80 জন হলে থাকে, তাহলে হলের বাইরে থাকে 20 জন, ওরা প্রথমেই বাদ। এই 80 জনের মধ্যে আবার 60%, তাহলে 80 এর 60% মানে হচ্ছে 48 জন। তার মানে শুরুতে যদি 100 জন থাকে, শেষে এসে দাঁড়াবে 48 জন। কিন্তু আমাদের তো এখানে 1200 জন আছে, তাহলে এই 48টাকে আমরা বলতে পারবো 48%। অর্থাৎ পার্সেন্টেজের পার্সেন্টেজ, এই দুইটা পার্সেন্টেজকে যদি সহজ সংখ্যা হয় তাহলে একটা পার্সেন্টেজ এইভাবে কনভার্ট করা যায়। এই আইডিয়াটা মাথায় রাখেন, পরবর্তীতে আমরা আরো অ্যাপ্লিকেশন দেখব। ঠিক আছে, 160 নম্বর অঙ্ক দেখেন। একটা গাছের উচ্চতা প্রতি বছর 20% বৃদ্ধি পায়। যদি বর্তমানে গাছটির উচ্চতা 1080 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? তাহলে আপনারা কি জানেন 2 বার 20% করে বাড়লে মোটের উপর কত পার্সেন্ট বাড়ে? মোটের উপর, এটা আমরা ইনক্রিজ ডিক্রিজে দেখবো, 44% বাড়ে। তার মানে 144% এর ভ্যালু 1040, 100% এর ভ্যালু 750। আচ্ছা, এটা আমরা পরে করব, এটা শর্টকাট হয়ে গেল। বিস্তারিতটা এইরকম, ধরি গাছের শুরুতে ছিল এক্স, গাছটার উচ্চতা শুরুতে ছিল এক্স, মানে 2 বছর আগে আর কি। তাহলে এই এক্স এর 20% করে বৃদ্ধি পাচ্ছে, মানে এক্স এর 120% এর 120% সমান সমান 1040। এইখানে একটা বিষয় বলি যে 1080, সরি এখানে 1080, 1080। তাহলে এখানে একটা পয়েন্ট আপনাদের অনেকের কনফিউশন তৈরি হবে যে 20% না লিখে কেন 120% লিখলাম, তাই না? তাহলে একটু প্র্যাকটিক্যালে আসি। এটা একটা গাছ, এই গাছটা একটা দৈর্ঘ্য এক্স, এটা পরের বছর হয়ে গেল এতটুকু, তারপরের বছর হয়ে গেল এতটুকু। এখন বলেন তো, এই গাছটা যদি শুরুতে 100% থাকে আর এইখানে যদি 20% বাড়ে, তাহলে আমরা কি শুধু এই বাড়া অংশটা নিয়ে কাজ করতেছি, এই বাড়া অংশটা নিয়ে কাজ করতেছি, নাকি এই পুরা গাছটা নিয়ে কাজ করতেছি? এইখানে যে 1080 আছে, এটা কি পুরা গাছ নাকি শুধু বর্ধিত অংশটা? এটা হচ্ছে পুরা গাছ। যেহেতু পুরা গাছ নিয়ে ডিল করতেছি, সেহেতু এটা যদি 100% হয়, তাহলে এটাকে ধরতে হবে 120%, আর এইটা আবার 120 এর 20% মানে এটা হচ্ছে 144%। এই যে পুরাটাই নিয়ে ধরতে হবে প্রশ্নের কথা অনুযায়ী, এই কারণে কিন্তু আমরা শুধু 20% না লিখে 120% লিখছি। 120 কোথায় পাইলাম? যে শুরুতে যে 100% ছিল, এর সাথে 20% যুক্ত হয়ে 120%, আবার এই 120% এর পরের বার 20% বাড়ছে, মানে আবার 120%। ঠিক আছে, ওকে। তাহলে এখানে x সমান সমান 1080 গুণন 100 ডিভাইডেড 120 গুণন 100 ডিভাইডেড 120। এক্স এর এই টেকনিকটা সহজ, দ্রুত কাজে লাগানো যাবে। ঠিক আছে, এটা কাটাকাটি করে নেবেন, 750 আসবে অ্যান্সার। সবাই কতটুকু ক্লিয়ার হলেন বলেন? 120% 2 বার কেন হয়েছে? কারণ 2 বছর আগে ছিলাম আমরা, এইখানে ছিলাম, এখান থেকে 1 বছর গেলেই 120% একবার লিখতে হবে। এখানে এসে থেমে যদি 120% হিসাব করে থামতেন, তাহলে 1 বছর পরে উচ্চতা কত বাইর হবে সেটা বাইর হবে। কিন্তু আমাদের তো 2 বছর পরের উচ্চতা দেওয়া আছে 1080, এই জন্য 1080-তে যেতে হলে বর্তমান থেকে আপনাকে 2 বছর যেতে হবে, এই জন্যই 2 বার। ঠিক আছে, আচ্ছা, তাহলে সমস্যা নাই। আসলো 160 নম্বর ক্লিয়ার। কি বলছে? বিভিন্ন অধ্যায়ে শতকরার চমৎকার ব্যবহার। হ্যাঁ, চমৎকার ব্যবহারটা আপনারা চমৎকার ভাবে করে নেবেন, কারণ জিনিস একই। 164 নম্বর অঙ্কটা খুব ইন্টারেস্টিং। 164 নম্বরটা অঙ্কটা একটু দেখবেন, তাহলে অনেক ইন্টারেস্টিং ভাবে বুঝতে পারবেন। 164 নম্বর অঙ্কটা কি বলছে দেখেন। বলছে এক ব্যক্তি একটি শার্ট কিছু টাকায় কিনে 20% লাভে বিক্রয় করলো। ক্রেতা ওই শার্ট 10% ক্ষতিতে তৃতীয় এক ব্যক্তির কাছে বিক্রয় করলো। এতে তার মোটের উপর 64 টাকা লাভ হলো। লাভ হলে তার ক্রয় মূল্য কত? এটা কিন্তু লাভ ক্ষতির অঙ্ক, বাট এখানে পার্সেন্টেজ আমরা কিভাবে কাজে লাগাবো সেটা একটু দেখি। ধরেন এই স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন আপনারা, এই অঙ্কটা আমি একটু বানাই বলি। হ্যাঁ, এটার সাথে মিলালে বেশি সুবিধা। 20% লাভ, আরেক বছর হচ্ছে 10% লাভ। এখন একটা শার্টের প্রোডাকশন কস্ট টোটাল 64 টাকাতে লাভ হলো।
ধরেন আছে একজন উৎপাদনকারী একটা শার্ট 100 টাকায় বানাইলো, বানায় সে 20% লাভে বিক্রি করলো, তার কাছে যে কিনলো সেও আবার 10% লাভ করলো। এখন শেষে যে শার্টটার দাম দাঁড়ালো 164 টাকা, তার মানে 100 টাকার জিনিসে 64 টাকা টোটাল ইনক্রিজ। এখন দেখেন যে এইখানে বলতেছে কি যে যদি 64 টাকা লাভ হয় তাহলে শুরুতে কত টাকা ছিল, শুরুতে কত টাকা ছিল আমরা জানি না। তো আমরা দেখি যে 20% লাভ আর 10% লাভ মানে মোটের উপর 32% লাভ। কেন? কারণ একটা জিনিসে 20% কেউ লাভ করলে 100 টাকার জিনিস হলে ও 120 টাকা বিক্রি করে। আবার যে 10% লাভ করে সে 120-এর 10%, 120-এর 10% মানে 12 টাকা লাভ করে। 12 টাকা লাভ করলে মোটের বিক্রয় মূল্য দাঁড়ায় কত? 132 টাকা। তার মানে মোটে লাভ হয় কত? মোটে লাভ হয় 32%। তাহলে এই 32% এর ভ্যালু 64, 100% এর ভ্যালু হবে 200, দ্বিগুণ। তার মানে যদি দুইবার লাভের কথা বলতো তাহলে 64 টাকা লাভের জিনিসটাতে ক্রয় মূল্য ছিল 200 টাকা। কিন্তু এই প্রশ্নে দুইবার লাভের কথা বলে না, এখানে একবার ক্ষতি হয়েছে। তার মানে সবাই তো লাভ করতে পারে না, তাই না? তো ক্ষতি হওয়ার কারণে এই অঙ্কটাতে কি হবে? এই অঙ্কটাতে এইরকম হবে যে ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে প্রথম জনের বিক্রয় মূল্য 120 টাকা, কিন্তু দ্বিতীয় জনের আবার 12 টাকা ক্ষতি হয়ে গেছে। ক্ষতি হয়ে গেলে দ্বিতীয় জনের বিক্রয় মূল্য 108 টাকা। তাহলে এই যে দেখেন মোটের উপর কথাটা বারবার আসতেছে না, মোটের উপর মানে হচ্ছে শুরুর বিনিয়োগের উপর। তাহলে 100 টাকার জিনিসটা যদি 108 টাকা হয় তাহলে লাভ হচ্ছে কত টাকা? মোটের উপর লাভ 108 মাইনাস 100 সমান সমান 8। এই 8% বলা যায়। কেন? কারণ এটা হচ্ছে 100-র উপর বেস করে হচ্ছে। তাহলে এই 8% এর ভ্যালু যদি 64 টাকা হয় তাহলে 100% ক্রয় মূল্য এর ভ্যালু হবে এই যে 8 গুণ মানে 800 টাকা। অর্থাৎ একটা জিনিস 800 টাকায় কিনে 20% লাভে করার পরে 10% ক্ষতি করলে টোটাল 64 টাকা লাভ হবে। তার মানে জিনিসটার দাম দাঁড়াবে 800 টাকার সাথে 64 টাকা যোগ করে 864 টাকা। যে কোনো পণ্যের কিন্তু এইভাবে লাভ ক্ষতি হিসাব হয়। ধরেন আপনি 20% লাভ করলেন, তারপরে আবার 10% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করলেন, এখন আপনার কয় টাকা টিকবে? বড় না, দেখেন না দোকানদাররা ক্যালকুলেশন করে, বারবার ক্যালকুলেটর করে, এই স্যার বা ওস্তাদ 5% ডিসকাউন্টের কথা আমি বলছি, তখন ওস্তাদ যা বলে ঠিক আছে আপনাকে 10% দিয়ে দিলাম। তো একটা ক্যালকুলেটার চাপি বলে না, এই ক্যালকুলেটারে কি চাপে ওকে জিজ্ঞাসা করি তো, এগুলাই চাপে যে আমি 100 টাকায় কিনছি, নর্মালি আমি সবার কাছে 20% লাভ করি, কিন্তু আমার স্পেশাল বন্ধু ওকে আমি 10% ছাড় দিব। তাহলে কি আমি লস করে দিব? না, তখন একটু লাভটা কম করব। তাহলে এই মোটের উপর তার 64 টাকা লাভ হবে, তার মানে 864 টাকা হলে সে 60টা বিক্রি করবে। তো এগুলা তো খুব প্র্যাকটিক্যাল লাইফের জিনিস, তাই না? আচ্ছা, হ্যাঁ, এই মাসের মধ্যে আমরা পাটিগণিতের শেষে চলে আসবো, তারপরে বীজগণিতের টপিক শুরু করলে সময় লাগবে না, পাটিগণিতটাতে একটু সময় লাগতেছে। আচ্ছা, ওকে, নেক্সট আসি আমরা মোট দেওয়া না থাকলে এবং পার্সেন্টেজের মান বের করতে বলা হলে 167 নম্বর অঙ্ক দেখেন। হ্যাঁ, আমরা কিন্তু মোটামুটি স্কিপ করলাম কিছু অঙ্ক। 167 নম্বর দেখেন, যদি একটি কারখানায় 40% কর্মরত গ্রাজুয়েট এবং তাদের মধ্যে 15% পুরুষ হয় তাহলে কর্মরতদের কতজন পুরুষ এবং গ্রাজুয়েট? 167 নম্বর অঙ্কটা বলছে যে একটা কারখানায় 40% কর্মকর্তা গ্রাজুয়েট, কত জনের 40% বলা নাই। তাহলে বুঝতে হবে যে 100 জনের মধ্যে ধরে নিতে হবে, মনে করি 100 জনের মধ্যে 40 জন, তার মধ্যে তাদের মধ্যে 15% পুরুষ হলে, 15% যদি পুরুষ হয় কাদের মধ্যে 15% পুরুষ? এই যে 40% হচ্ছে কর্মকর্তা গ্রাজুয়েট, এর মধ্যে 15% হচ্ছে পুরুষ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে যেহেতু টোটাল সংখ্যা দেওয়া নাই, আবার শেষে কি বলা আছে? শেষে বলা আছে যে কত পার্সেন্ট পুরুষ গ্রাজুয়েট, তার মানে আবার চাইছেও পার্সেন্টেজে। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা অবশ্যই 100 ধরে করব। 100 এর জন্য 40%, 40%-এর আবার 15%। তাহলে 100 এর 40% মানে 40 জন, আর 40-এর 15% মানে হচ্ছে 6 জন, ঠিক আছে? কাটাকাটি করে নিব, 3, 20, 2, 6। তাহলে এই 6কে আমরা সরাসরি পার্সেন্টেজ বলতে পারবো।
এখন যদি বলতো যে পুরুষ গ্রাজুয়েট 60 জন বা 12 জন আছে, তখন আমরা এই 6% মান আবার বলতাম 12 জন, 100% মান তখন 200 জন, তখন শুরুতে 200 জন হয়ে যাইতো। তার মানে সরাসরি পার্সেন্টেজ বাড়ি করতে বললে আমরা 100 ধরে করব, আবার যদি পার্সেন্টেজ না দিয়ে যদি মান দেওয়া থাকে তখনও 100 ধরে করব, কিন্তু শেষের হিসাবটা এইভাবে 6% মান 12 জন হলে 100% মান 200 জন হবে। আচ্ছা, 6% অ্যান্সার। ওকে, এতগুলো অঙ্ক করা হয়ে গেল। ওকে, ঠিক আছে, আমরা তাহলে নেক্সটে আসি। শতকরা বড় ছোট, বড় ছোট অঙ্কগুলোতে কোনো সমস্যা আছে? দেখা যাচ্ছে যে 171 নম্বর আমরা দেখেন। একশো 68 নম্বরে কি সমস্যা করতেছেন? জাভেদ আসলাম পুলক, 168 নম্বরটা দেখাতো আগে। 168 নম্বর আমরা দেখেন, বলছে যে রিয়াজ তার আয়ের 20% ট্যাক্স দেয়। ওকে, নাইস। 100 টাকা বেতন পেলে সে 20 টাকা ট্যাক্স দেয় এবং অবশিষ্ট টাকার 20% বাড়ি ভাড়া দেয়। এই অবশিষ্ট টাকা মানে কোন টাকা? এই অবশিষ্ট টাকা মানে হচ্ছে যে 20% ট্যাক্স দেওয়ার পরে যে টাকাটা থাকে সেই টাকাটা হচ্ছে অবশিষ্ট টাকা। তাহলে 100 টাকা, এখান থেকে 20 বাদ দিলে থাকে 80 টাকা। এই 80 এর 20% মানে হচ্ছে 16 টাকা। এই 0 বাদ দিলে 16 টাকা। তার মানে তার বেতন যদি হয় 100 টাকা, সে বাড়ি ভাড়া দেয় 16 টাকা। তাহলে এই 16কে আমরা 16% বলতে পারবো। এটা যদি মনে রাখবেন যে 100 এর উপর ভিত্তি করে যতগুলো হিসাব হবে সেগুলোর উপর পার্সেন্টেজ দেওয়া যাবে, কারণ এটা তো তার বাড়ি ভাড়া মানে তার বেতনের সাপেক্ষে 16%। তার বেতন যদি 100 টাকা হয় তাহলে সে বাড়ি ভাড়ার বাবদ 16 টাকা খরচ করে। এখন 20% থেকে কিন্তু 20 মনে করা যাবে না, কারণ অবশিষ্টের 20%, অবশিষ্ট তো আছে 80 টাকা। তাহলে 80 এর 20% মানে 20 টাকা না, 100 এর 20% মানে 20, কিন্তু 80 এর 20% মানে 20 না। ঠিক আছে, ওকে। শতকরা কম বা বেশি, হ্যাঁ, এখানে একটা খুব ইন্টারেস্টিং অঙ্ক করবো। এই অঙ্ক দিয়ে আমরা বিষয়টা বুঝবো। 169 নম্বর অঙ্ক দেখেন। খুশবুল ইসলাম উৎসব বলছে কি আরো ক্লাস নিবেন স্যার? আরো ক্লাস নিবে বলতে কি পরের ক্লাসের সংখ্যার কথা বলতেছেন নাকি ক্লাসের লেংথের কথা বলতেছেন? আচ্ছা, আজকে স্কুল ক্লাস স্টপ, মানে হচ্ছে আমার পা ব্যথা করতেছে। না না, আজকে অঙ্কগুলা সমস্যা নাই, পরে অঙ্ক অনেকগুলো স্কিপ করা যাবে। এটা 2-3টা নিয়ম অনেক বেশি অঙ্ক দেওয়া আছে তো। আজকে ক্লাসটা এই বন্ধু রাখলাম। হ্যাঁ, আগামী ক্লাস থেকে বাকি অঙ্কগুলো করাবো, আর ক্লাস একটু এক্সট্রা নিব। ঠিক আছে, ধন্যবাদ।